বুক পকেট লুকানো চাঁদ। জেরিন আক্তার নিপা। পর্ব 1 থেকে 10। পার্টি অফিস থেকে বের হতে হতেই দেরি হয়ে গেছে। তার উপর আবার রাস্তায় জ্যাম। ছেলেটাকে কথা দিয়েছিল আজ আনতে যাবে। জ্যাম ছুটে গেলে সেখান শিকদার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। যদিও সচরাচর সে এত স্পিড তুলে না, কিন্তু যেখানে ছেলের কথা আসে সেখানে তার কোন নিয়মই খাটে না। এর মাঝে ফোন রিং হচ্ছে। সেখান কল তুলল। সে কিছু বলার আগেই কেউ একজন ওপাশ থেকে উৎসুক কণ্ঠ বলে উঠল, বড় ভাইয়ে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুসসালাম। আছেন কোথায়? স্নিগ্ধকে আনতে যাচ্ছি। আসবেন কখন? পাত্র ছাড়া আমরা এসে বসে আছি। খাতির যত্ন তো তেমন পাচ্ছি না। সেখান দীর্ঘশ্বাস ফেলল। এরা তাকে সত্যিই শান্তিতে থাকতে দিতে চায় না। গত সপ্তাহে এ বিষয়ে কথা উঠলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল বিয়ের ব্যাপারে এখন ভাবছে না। তবুও এরা তার কথা না শুনে আজ পাত্রী দেখতে চলে গেছে। যাওয়ার 20 মিনিট আগে বাবা তাকে জানিয়েছে। তখন আর তার কিছু করার ছিল না, তাই এক প্রকার বাধ্য হয়েই সেখান বলেছে, ঠিক আছে, অ্যাড্রেস সেন্ড করে দিও। স্নিগ্ধকে স্কুল থেকে নিয়ে আমি আসবো। ভাই, ভাবি কিন্তু কারাক সুন্দরী। দেখে তোমার মাথা ঘুরবেই। কথাটা বলে শেষও করতে পারল না। তার আগেই কল কেটে গেছে দেখে সেখান খ্যাক খ্যাক করে হেসে উঠল। স্নেহা চোখ রানিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে দাঁতের দাঁত পিষে বলল, শেয়ালের মতো হাসবেন না তো ভাইয়া। তোমার হাসি শুনে বড় ভাইয়াকে না দেখেই ওনারা বিয়ে ক্যান্সেল করে দিবে। দিক না, দিলে ক্ষতিটা কার হবে? আমার ভাইয়ের মতো পাত্র পুরো বাংলাদেশ খুঁজে পাবে। শাহজাহান সাহেব ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, শেহানের সাথে কথা হয়েছে? হুম, স্নিগ্ধকে নিয়ে আসছে। ড্যাশ 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 ড্যাশ। স্নিগ্ধ স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। গার্জিয়ান ছাড়া দারোয়ান কাকু তাকে বেরোতে দিচ্ছে না। পাপা তো বলেছিল তাকে নিতে আসবে। এখনো আসছে না কেন? স্নিগ্ধ পাপার জন্য অপেক্ষা করছে। ছুটির পর অফিসে কিছু কাজ সেরে সেহনাত বেরিয়ে এলো। গেটে এসে স্নিগ্ধকে দেখে অবাক হয়ে ডাকল, স্নিগ্ধ। ম্যামের ডাকে স্নিগ্ধ ফিরে তাকিয়ে জবাব দিল, ইয়েস মিস। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে নিতে কেউ আসেনি? নো মিস। সেহনাতের একটু মেজাজ খারাপ হলো। ছুটি হয়েছে প্রায় 25 মিনিট হয়ে গেছে। ছেলেটা এখনো অপেক্ষা করছে। বাড়ি থেকে কেউ নিতে আসেনি। মানুষ এত দায়িত্বজ্ঞানহীন হলে কিভাবে হয়? সেহনাত স্নিগ্ধর দিকে এগিয়ে এলো। ছেলেটার ফর্সা চেহারা গরমে লাল হয়ে গেছে। তার ক্লাসের সবথেকে শান্ত বাচ্চা স্নিগ্ধ। এমন কোনোদিন হয়নি সেদিন স্নিগ্ধ ক্লাসে দুষ্টুমি করেছে বা পড়া পারেনি। ছেলেটা খুশি লক্ষ্মী। তোমাকে কে নিতে আসে স্নিগ্ধ? রোজ তো ড্রাইভার আঙ্কেল আসে। আজ পাপা আসবে। এখন তো অনেক দেরি হয়ে গেছে। তোমার পাপা কখন আসবে? স্নিগ্ধ ঠোঁট ফুলিয়ে ম্যামের দিকে তাকিয়ে কাঁধু চাল, যার মানে সে জানে না। সেহনাতের এবার স্নিগ্ধর বাবার উপর রাগ হচ্ছে। রাগ না, অবশ্য বিরক্তি আসছে। ছোট্ট একটা বাচ্চা কতক্ষণ অপেক্ষা করবে? বাবা হয়ে যদি এতটুকু দায়িত্ব নিতে না পারে তাহলে কেমন বাবা হয়েছেন তিনি? স্নিগ্ধর পাপার নম্বর কি তার কাছে আছে? হয়তো নেই। সেহনাত স্নিগ্ধর সামনে বসল। কপালের উপর থেকে চুল সরিয়ে দিল। তার ভ্যানিটি ব্যাগে ছোট্ট একটা ফ্যান আছে। ওটা বের করে চালু করে স্নিগ্ধর দিকে ধরে জিজ্ঞেস করল, তুমি কি তোমার পাপার ফোন নাম্বার জানো? আমি কল দিয়ে জেনে নিই তোমার পাপা কখন আসবে। পাপার নাম্বার স্নিগ্ধর মুখস্থ। পাপা নিজেই মুখস্থ করিয়েছে। স্নিগ্ধ নাম্বার বলবে তার আগেই একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো। গাড়িটা দেখেই স্নিগ্ধ উচ্ছ্বসিত হয়ে উঠল। সেখান জানে তার দেরি হয়ে গেছে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। পাপাকে দেখেই স্নিগ্ধ ছুটে গেল। সেখান দুহাত মেলে চুকে ছেলেকে কোলে তুলে নিল। সেহনাত বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ফ্যান বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে রাখল। সেখান ছেলের দুই কালে চুমু খেয়ে অপরাধী গলায় বলল, আই অ্যাম সরি বাবা। আমার আসতে লেট হয়ে গেছে। তোমার কি অপেক্ষা করতে কষ্ট হয়েছে শোনা? স্নিগ্ধ বাবার গলা জড়িয়ে ধরে হেসে বলল, কষ্ট হয়নি পাপা। সরি শোনা। আর কখনো পাপা লেট করবে না, প্রমিজ। এতক্ষণে সেহনাত তাদের দিকে এগিয়ে এসেছে। টিচার সুলভ কাঠিন্য বজায় রেখে সে জিজ্ঞেস করল, আপনি স্নিগ্ধর আব্বু? সেখান মেয়েটার দিকে তাকালো। সেনহাত নতুন জয়েন হওয়ায় সেখান ওকে চিনতে পারেনি। তারপরও সে উত্তর দিল, জি। সেহনাত এক নজর স্নিগ্ধর দিকে তাকালো। রোদে ছেলেটার ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। স্নিগ্ধর থেকে দৃষ্টি ফিরিয়ে লোকটার দিকে তাকিয়ে বলল, প্যারেন্টসদের আরও দায়িত্ববান হতে হয়। আপনি জানেন না স্কুল কখন ছুটি হয়? সেখান এক মুহূর্ত থেমে মেয়েটাকে দেখল। নীল রঙের শাড়ি পরিহিত রমণীটির বয়স খুব বেশি বলে মনে হচ্ছে না। সে ভেবে পাচ্ছে না মেয়েটার তার সাথে এরকম ধমকে কথা বলছে কেন। সেখান হালকা গলায় বলল, জি জানি। ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছে। নিজের ছেলের থেকে বেশি কাজকে গুরুত্ব দেওয়া উচিত না। সেহনাত আর কথা বাড়াল না।
স্নিগ্ধর দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে যাওয়া ধরল। অনিয়ম, গাফিলতি সে একদম সহ্য করতে পারে না। শেহান ছেলেকে কোলে নিয়েই মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। বেখেয়ালেই সে বলে ফেলল, মেয়েটাকে? স্নিগ্ধ জবাব দিল, এটা আমার মিস, পাপা। শেহান কপালে ভাঁজ ফেলে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার মিস? হুম। সেহনাত মিস। ইনি তোমার ক্লাস নেন? হুম। শেহান এই মিসকে আগে কখনো দেখেনি, সেজন্যই চিনতে পারেনি। তোমার মিস ভীষণ স্ট্রিক্ট। স্নিগ্ধ বলতে বলতে ছেলেকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। স্নিগ্ধ বাবার গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, মিস অনেক ভালো, আমাকে অনেক আদর করে। শেহান খুঁটিয়ে খুঁটিয়ে তার হবু ভাবিকে দেখছে। মেয়েটার দুই হাতেই লম্বা লম্বা নখ দেখে হতাশ হয়ে দম ফেলল। ভাইয়া নখ বড় রাখা পছন্দ করে না। স্নেহা একবার নখ বড় রেখে নেইল পালিশ লাগিয়েছিল। সেটা ভাইয়ার চোখে পড়লে খুবই মার্জিত ভাষায় বলেছিল, নখ বড় রাখার সুবিধা কি স্নেহা? যদি কোন সুবিধা নাই থাকে তাহলে কেটে ফেলিস কেমন? নখ তো নখই। মেয়েটার সাজসজ্জাও উগ্র টাইপের। কটকটে লাল রঙের লিপস্টিক লাগিয়েছে, যা তার নিজেরই চোখে লাগছে। শেহান ভেবে পাচ্ছেন না মা চাচি কিভাবে এই মেয়ের পছন্দ করে গেল। তখন কি নখ ছোট ছিল? যদিও সে ব্যক্তির স্বাধীনতায় বিশ্বাসী, কেউ নখ বড় রাখবে নাকি ছোট রাখবে এটা তার ব্যক্তিগত ইচ্ছা। লাল লিপস্টিক দেওয়াও খারাপ না, তবে তাদের পরিবারের বউ হতে হলে কিছু রুলস রেগুলেশন মানতে হবে। অতীত থেকে তার দাদি, মা, চাচিরা মেনে আসছে, ভবিষ্যতে তাদের বউদেরও মানতে হবে। স্নেহা ভাইয়ের কানের কাছে এসে ফিসফিস করে বলল, বিয়ে কিন্তু বড় ভাইয়া করবে। তুমি এরকম ভাবে কি দেখছো? শেহান লম্বা একটা দম ফেলে বলল, দেখছি 16 নম্বর পাত্রীও বড় ভাইজানের পছন্দ হবে না। স্নেহা বলল, তুমি কিভাবে জানো পাত্রী ভাইয়ার পছন্দ হবে না? শেহান স্নেহার মাথায় গাড্ডা মেরে বলল, আমার ভাই আমি জানবো না। স্নেহা মুখ কালো করে মাথা ডলছে। বাবা শেহানকে ইশারা করল শেহানকে কল করে জেনে নিতে কোথায় আছে সে। শেহান কল করলে শেহান কল তুলল না, কারণ সে তখন দরজায় ছিল। এবাড়ির লোক দরজা খুলে দিলে স্নিগ্ধকে কোলে নিয়ে শেহান ভেতরে প্রবেশ করল। চাচু, ফুপিকে দেখে স্নিগ্ধ বাবার কোল থেকে নেমে গেল। দৌড়ে এসে শেহানের কোলে চড়ে খুশি হওয়া গলায় বলল, তোমরাও এসেছো চাচু। শেহান ভাতিজার গালে কুটুস করে কামড় বসিয়ে দিয়ে আদর করে দিল। ছোটবেলা থেকেই এভাবেই সে স্নিগ্ধকে আদর করে। স্নিগ্ধ এখন চাচার কামড়াকামড়িতে অভ্যস্ত হয়ে গেছে। শেহান স্নিগ্ধর টাই খুলে দিতে দিতে বলল, আমরা না এলে তোর বাপের বউকে তুই একা দেখতে আসবি নাকি? স্নিগ্ধ জানে না পাপা তাকে কোথায় নিয়ে এসেছে। পাপা তাকে বলেনি, শুধু বলেছে আমরা আজকে নতুন এক জায়গায় যাব। স্নিগ্ধ এটা শুনেই খুশি হয়ে গিয়েছিল। তবে চাচুর মুখে পাপার বউ কথাটা শুনে স্নিগ্ধর খুশি দ্বিগুণ হয়ে গেল। কারণ পাপার বউ তো তার মাম্মা হবে। মাম্মাকে তো কবে থেকেই দেখতে চাচ্ছে, কিন্তু মাম্মা তাদের সাথে থাকে না। মাম্মাকে পেলে স্নিগ্ধ জিজ্ঞেস করবে কেন মাম্মা তাদের সাথে থাকে না। সবার মাম্মার মতো কেন তাকে আদর করে না, কেন তাকে খাইয়ে দেয় না, স্কুলে নিয়ে যায় না। স্নিগ্ধ তার ছোট্ট হাতে চাচুর গাল ধরে জিজ্ঞেস করল, চাচু, কোনটা আমার মাম্মা? শেহান জবাব দিতে গিয়ে ভাইয়ের করা চাহনি দেখে থেমে গেল। শেহান বারণ করেছিল স্নিগ্ধর সামনে কেউ যেন এসব কথা না তুলে। বিয়ে হবে কি না এটাও শিওর না, অথচ শেহান মেয়েটাকে স্নিগ্ধর কাছে মাম্মা বলে পরিচয় করাচ্ছে। ভাইয়ের করা চাহনির দিকে চেয়ে শেহান দাঁত বের করে হাসল। স্নিগ্ধকে বলল, যা বেটা, তোর ফুপিনের কাছে যা, আমার একটু ইয়ে পেয়েছে। চাচুর ইয়ে পেয়েছে শুনে স্নিগ্ধ মুখে হাত চেপে হাসল। ফুপির কোলে হেলে স্নেহা জিজ্ঞেস করল, আমার বাবার খিদে পেয়েছে। স্নিগ্ধ মাথা নাড়ল, তার খিদে পেয়েছে। স্নেহা স্নিগ্ধকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। স্নিগ্ধকে 3 বেলা সেই খাওয়ায়। এই ছেলে তাকে ছাড়া অন্য কারো হাতে খেতে চায় না, খেলেও অল্প খায়। তাই যত কাজ, যত ব্যস্ততা, কলেজ, ঘোরাঘুরি যা কিছুই থাকুক না কেন স্নিগ্ধকে না খাইয়ে স্নেহা বাড়ি থেকে বের হয় না। দুপুরেও আবার স্নিগ্ধ বাড়ি ফেরার আগেই সে বাড়ি ফিরে। রাতে স্নিগ্ধর পড়া শেষ হওয়ার অপেক্ষায় থাকে। শেহান বাবার পাশে বসলে শাহজাহান সাহেব জিজ্ঞেস করলেন, এত দেরি কেন করেছ? কখন থেকে ওরা তোমার অপেক্ষা করছে? মা চাচিরা আগেই পাত্রী দেখে গেছে, আজ পুরুষরা এসেছে। পাত্রী দেখে গিয়ে শেহান যদি অনুমতি দেয় তবেই বিয়ের কথাবার্তা পাকা করবে। শেহান অবশ্য এখনো জানেন না তার সামনে বসে থাকা মেয়েটাই পাত্রী কিনা। তবে উর্মি নিজেই শেহানের সাথে কথা বলল। শেহান চোখ তুলে মেয়েটাকে দেখে নিয়ে দীর্ঘশ্বাস গোপন করল। মায়ের বর্ণনার সাথে পাত্রীর কোন মিলই খুঁজে পাচ্ছে না সে, বরং মা যা যা বলেছে তার বিপরীতই মনে হচ্ছে। উর্মির সাথে তাকে আলাদা কথা বলার সুযোগ করে দেওয়া হলো। ওরা পুল সাইটে চলে এসেছে। উর্মির সাথে শেহানের প্রথম কথাটা ছিল, 4 বছর বয়সী আমার একটা ছেলে আছে। আপনাকে জানানো হয়েছে নিশ্চয়? উর্মি হেসে বলল, জি জানানো হয়েছে।
তবে আমাকে এটাও জানানো হয়েছে স্নিগ্ধ আপনার নিজের ছেলে না। শেহানের কপালের মাঝখানে সূক্ষ্ম কয়েকটা ভাঁজ পড়ল। উর্মি শেহানের দিকে তাকিয়ে বলল, আপনার বন্ধু ও তার স্ত্রীর মৃত্যুর পর তাদের একমাত্র সন্তানকে আপনি নিজের কাছে নিয়ে এসেছেন। জন্মদাতা পিতা না হয়েও স্নিগ্ধকে আপনি ছেলের মতোই বড় করছেন। উর্মি কথাগুলো সহজভাবে বললেও এই কথাগুলো শোনার পর শেহানের চেহারার ভাব সহজ রইল না। চোয়াল শক্ত হয়ে গেছে ওর, হাত মুঠি বদ্ধ করে ফেলেছে। বাবা মাকে সে বলেছিল পাতি দেখতে গিয়ে এই সত্যটা যেন কাউকে জানানো না হয়। যাকে সে বিয়ে করবে সেই মেয়ে যেন এটাই জানে স্নিগ্ধ তার ছেলে। স্নিগ্ধকে তার সন্তান মেনে নিয়ে যেই মেয়ে বিয়েতে রাজি হবে শেহান তাকেই বিয়ে করবে। অথচ বাবা মা এই মেয়েকে জানিয়ে দিয়েছে। শেহান উর্মির সাথে আর একটা কোথাও বলল না। মেয়েটাকে রেখেই ভেতরে চলে এলো। স্নিগ্ধ তখন শেহানের কোলে ছিল। শেহান শেহানের থেকে স্নিগ্ধকে নিয়ে বলল, আমি যাচ্ছি, তুই বাবা স্নেহাকে নিয়ে আয়। শেহান হতবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ তুমি? বাড়িতে। কেন? শেহান কঠিন চোখে তাকালো, যার অর্থ এত প্রশ্ন পছন্দ করছে না সে। শেহান আর কিছু জিজ্ঞেস করল না, ভাই এখানে রেগে গেলে সমস্যা। তার থেকে বরং বাড়িতে গিয়েই জেনে নিবে কি হয়েছে। শেহান এভাবে হুট করে চলে যাওয়ার পর পরিবেশ পাল্টে গেল। উর্মির পরিবার নানান প্রশ্ন করতে লাগলো। শেহান তাদের যেমন তেমন বুঝ দিয়ে বাবা বোনকে নিয়ে বেরিয়ে এলো। বাবা নিজেও তাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোমার ভাইয়ের? কাউকে কিছু না বলে ওরকমভাবে চলে গেল কেন? শেহান পড়েছে জ্বালায়। সে নিজেও তো জানে না ভাইয়ের কি হয়েছে। এসব প্রশ্নের উত্তর সে কিভাবে দিবে? ভাই তো যাওয়ার আগে তাকে বলে যায়নি। রুমে ফিরে কাঁধ থেকে টোট ব্যাগ নামিয়ে টেবিলের উপর রেখে দিয়ে সেহনাত বিছানায় গা ছেড়ে দিল। সিলিং ফ্যানের দিকে তাকাতেই শান্তি বলে উঠল, শালারা রাতে তো কারেন্ট দেয় না, দিনেও নাটকের শেষ নেই। কারেন্ট নেই শুনে সেহনাতের কাঁদতে ইচ্ছে করল। একে তো এত গরম, তার উপর আজ হেঁটে এসেছে। ভেবেছিল রুমে ফিরে ফ্যান চালিয়ে গাটায় একটু ঠান্ডা করে নিবে, কিন্তু তা আর হলো কই। কারেন্টই নেই। শান্তি তালপাতার পাখাটা সেহনাতের হাতে এনে দিয়ে বলল, নে নিজের সেবা নিজেই কর। সেহনাত পাখাটা নিলেও বাতাস করার মতো শক্তি তার নেই। চোখ বন্ধ করে শুয়ে আছে সে। অলস মেয়েটার দিকে তাকিয়ে শান্তি নিজেই পাখা নিয়ে বাতাস করা শুরু করে জিজ্ঞেস করল, সকালে কি খেয়েছিস? পরোটা সবজি। এমনিতেই নাকি গ্যাস্ট্রিকে বুক জ্বলে আরও পরোটা খেয়ে দিন কাটিয়ে দে। কি করব? সকালে রেঁধে বেড়ে খেয়ে যেতে যেতে স্কুলের সময় পেরিয়ে যাবে। একটু সকালে উঠলেই তো পারিস। চেষ্টা করি, কিন্তু পারি না। আমিও তো নাইট করে এসে সকালে উঠতে পারি না। তোমার উঠতেও হবে না। 7 দিন যে রেঁধে খাওয়াও এটাই অনেক। সেহনাত শান্তির সাথে রুম শেয়ারে থাকে। দুজনই এক এতিমখানায় বড় হয়েছে। শান্তি তার কয়েক বছর আগে এতিমখানা থেকে বেরিয়ে যায়। সে এখন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। সেহনাত পড়াশোনায় ভালো ছিল বলে এতিমখানা থেকে বেরিয়ে আসার পরেও মিস লিডিয়া তাকে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করেছে। এসএসসি থেকেই সে টিউশনি শুরু করেছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত মিস লিডিয়ার সাহায্য নিয়ে পড়লেও অনার্সের খরচ নিজেই বহন করছে। ভাগ্যক্রমে এবছর একটা চাকরিও পেয়ে গেছে। বড় বোন সম শান্তি আপুর ছায়াতলে থাকছে। তার ভাগ্যটা ততটাও খারাপ না, ভালোই তো আছে সে। এর থেকে ভালো খুঁজতে গেলে তাকে লোভী বলা হবে। শুয়ে না থেকে যা গোসল করে আয়, গরম কমে যাবে। কষ্ট লাগছে? তোর তো সব কাজেই কষ্ট। খেতে কষ্ট, গোসল করতে কষ্ট, নিজের খেয়াল রাখতে কষ্ট। সেহনাত চোখ বন্ধ করে শুয়ে থেকেই হাসল। শান্তি উঠে গেল। সকালে রান্না হয়নি। সে ও পরোটা ভাজি আনিয়েই খেয়েছে। এখন রান্না বাঁচতে হবে, না হলে এই মেয়ে দুপুরেও না খেয়েই থাকবে। আমি ভাত বসিয়ে দিচ্ছি, গা ধুয়ে আয় তুই। সেহনাত চট করে চোখ খুলল। শান্তি উঠে যাচ্ছে দেখে সে ও তাড়াহুড়ো করে উঠে বসল। শান্তির হাত ধরে বলল, একদম না, এই 7 দিন আমার রান্না করার পালা। তুমি বসো, আমি ভাত বসিয়ে দিয়েই গোসলে যাব। শান্তি চোখ পাকিয়ে তাকিয়ে কিছু বললেও সেহনাত শুনল না। শান্তি আপু সবসময় তার সুবিধা করে দেয়, অথচ সে এই মানুষটার জন্য তেমন কিছুই করতে পারে না। সেহনাত রান্নাঘরে গিয়ে চাল ধুয়ে গ্যাসে ভাত বসিয়ে দিল। ফিরে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার আগে বলল, চাল ফোটার আগেই আমার গোসল শেষ হয়ে যাবে। বাড়িওয়ালার ফ্রিজ থেকে এক পুতলা মাংস বের করে নিয়ে আসো তো। আজ মাংস রাঁধব, অনেকদিন খাওয়া হয় না। এম ড্যাশ 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 ড্যাশ। স্নিগ্ধকে নিয়ে সেখানকে ফিরে আসতে দেখে মা উৎসুক হয়ে এগিয়ে এলেন। মেয়ে কেমন দেখল জানতে চাইলেন। শেহান ওখান থেকে রেগে বেরিয়ে এলেও নিজের বাড়িতে পা রাখার আগে রাগ বাইরে রেখে এসেছে। তাই মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি বিয়ে করব না মা। এই মেয়েকে করব না এমন না, কোন মেয়েকেই করব না। তোমরা আমার জন্য মেয়ে দেখা বন্ধ করে দিতে পারো। ছেলের মুখে এমন কথা শুনে ফারহানার চোয়াল ঝুলে গেল।
বিয়ের জন্য রাজি হয়েছিল বলেই তো আজ পাত্রী দেখতে গেল, এখন ফিরে এসে বলছে বিয়ে করবে না। ফারহানা নরম গলায় জিজ্ঞেস করল, এমন কথা কেন বলছিস বাবা? মেয়ে পছন্দ হয়নি? এই মেয়ে পছন্দ না হলে আরো মেয়ে দেখব। দেশে কি মেয়ের অভাব আছে? স্নিগ্ধ গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এখন ও জেগে থাকলে হয়তো সেখান এই বিষয় নিয়ে কোন কথাই বলতো না। আমি নিজের প্রয়োজনে বিয়ে করতে চাইনি। তোমরা বলেছিলে স্নিগ্ধর জন্য মা লাগবে। আমিও একবার ভেবেছিলাম হয়তো তোমরা ঠিকই বলছো। তবে এখন আমার মনে হচ্ছে স্নিগ্ধর জন্য ওর বাবাই যথেষ্ট। স্নিগ্ধর বড় হয়ে ওঠার জন্য ওর মার প্রয়োজন নেই। মাকে আর কিছু বলতে না দিয়ে সেখান দোতলায় নিজের রুমে চলে এলো। রুমে এসে স্নিগ্ধকে বিছানায় শুয়ে দিয়ে এসি অন করে দিল। ছেলেটা গরম সহ্য করতে পারে না। এমনিতেই তো টুকটুকে লাল, গরমে আরো লাল হয়ে যায়। সেহান কতক্ষণ স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে রইল। এই মুখের দিকে তাকালে আরেকটা মুখও তার স্মৃতিতে ভেসে ওঠে। ছেলেটা হুবহু বাপের চেহারা পেয়েছে। সেই টানাটানা চোখ, সেই চোখা নাক, সেই গালে টোল। স্নিগ্ধ হাসলে মনে হয় সাইফ হাসছে। সেহান ছেলের পা থেকে জুতো খুলে দিচ্ছে। তুই জন্ম দিলেও এটা এখন আমার ছেলে সাইফ। তুই তো শালা স্বার্থপর। নিজের ছেলের কোথাও ভাবিসনি। ওই দিন তোকে ভাবিকে নিয়ে বাইকে যেতে কে বলেছিল? তোরা যদি সেদিন বের না হতি তাহলেই তো ওই ঘটনাটা ঘটত না। ভাবি সহিসালামতে হাসপাতালে স্নিগ্ধকে পৃথিবীতে আনত। তুইও জন্মের পর প্রথমবার ছেলেকে কোলে নিয়ে বাবা হওয়ার স্বাদ নিতে পারতি। আমি না ওর চাচু হয়েই খুশি থাকতাম। সেহান ওই দিনটার কথা কখনো ভুলতে পারবে না। তার স্নিগ্ধ ফাইট করে পৃথিবীতে এসেছে। ট্রাক চাপায় সাইফ, মুনিয়া জীবন থেকে হার মেনে নিলেও এই ছোট্ট প্রাণটি নেয়নি। মায়ের পেট ফেটে বেরিয়ে এসেছে। সেহান ঝুঁকে স্নিগ্ধর কপালে গাঢ় চুমু খেল। বিড়বিড় করে বলল, তুই তোর ছেলের পাশে থাকিসনি সাইফ। তোর ছেলেকে প্রথম আমি কোলে তুলেছি তাই এখন স্নিগ্ধ আমার। নামটা তোর সাথে মিলিয়ে রেখেছি তাতে কি? বাবা তো আমাকেই ডাকে। ছেলের মুখ থেকে বাবা ডাক শুনতে কেমন লাগে তুই জানিস না? আমি জানি। স্নিগ্ধ যখন ওর ছোট্ট নরম হাতে আমাকে জড়িয়ে ধরে তখন আমি ভুলে যাই তুই ওর বাবা। স্নিগ্ধকে বুকের সাথে মিশিয়ে নিয়ে যখন ঘুম পাড়াই তখন মনে হয় ও আমারই অংশ। আমার ছেলের মুখে হাসি দেখার জন্য সবকিছু করতে পারবো আমি। ওর সামনে আমার কাছে পুরো পৃথিবী তুচ্ছ। স্নিগ্ধর বাবাও আমি, মাও আমি। আমার পরিচয়ই ওর পরিচয়। আমার ছেলের জন্য ওই একটা মেয়ে কেন? পৃথিবীর সব মেয়েকে রিজেক্ট করতে পারবো। উর্মি মেয়েটা হয়তো খারাপ না, কিন্তু মেয়েটা যখন বলছিল স্নিগ্ধ ওর নিজের ছেলে না তখন মেয়েটার চোখে এক ধরনের খুশি লক্ষ্য করেছে। কিসের খুশি ছিল ওটা? স্নিগ্ধ তার নিজের রক্ত না এই খুশি। ভবিষ্যতে যখন তার নিজের সন্তান আসবে তখন স্নিগ্ধর প্রতি তার ভালোবাসা টান কমে যাবে এটাই ভেবেছিল কি মেয়েটা? হয়তো এমনটাই ভেবেছিল। তবে মেয়েটা জানে না স্নিগ্ধর প্রতি তার টান ভালোবাসা বিন্দু পরিমাণ কমার আশঙ্কা থাকলে সে সন্তানই নিবে না। স্নিগ্ধ ঘুমের মাঝে নড়ে উঠেছে। সেহান ওর চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে বলল, তুই আমার পৃথিবী বাচ্চা। আমার বেঁচে থাকার জন্য অক্সিজেন তুই। আমার বুক কেটে লুকানো চাঁদ তুই। তোর অনাদর আমি সহ্য করতে পারবো না বাবা। সৃষ্টিকর্তা আমাকে সেই ক্ষমতা দেননি। ড্যাশ 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 ড্যাশ। সেহান বাবা বোনকে নিয়ে বাড়ি ফেরা মাত্র মা এসে তার হাত ধরে ফেলল। ব্যাকুল কণ্ঠে জানতে চাইল, তোর ভাইয়ের কি হয়েছে সেহান? তোদেরকে রেখে কেন চলে এসেছে ও? একই যন্ত্রণা। আসার পথে বাবাও বারবার তাকে এই কথাই জিজ্ঞেস করেছে। এখন মাও করছে। সে তো আর ভাইয়ের ঘরের বউ না যে স্বামীর সব খবরাখবর জানবে। ভাই তো তাকেও রেখে চলে এসেছে। সেহান এক হাতে মাকে জড়িয়ে ধরে বলল, মাতাজি আমাকে 5টা মিনিট সময় দেন। আমি আপনার বড় ছেলের সাথে বাতচিত করে আসি। তা না হলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। সেহান দোতলায় ভাইয়ের রুমে এসে দেখল ভাই ওয়াশরুমে। স্নিগ্ধ ঘুমিয়ে আছে। খুব কষ্টে ছোট ইঁদুরটাকে চটকে ফেলা থেকে নিজেকে আটকালো। তবে চুমু খাওয়া থেকে বিরত থাকতে পারল না। সেহান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সেহানকে স্নিগ্ধকে চুমু খেতে দেখে বলল, ঘুমতে দে ওকে। সেহান স্নিগ্ধর উপর ঝুঁকা অবস্থাতেই ভাইয়ের দিকে তাকালো। সেহান তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে। সেহান জিজ্ঞেস করল, এবার বলো তোমার সমস্যা কি? তখন ওভাবে কেন চলে এসেছ? মেয়ে পছন্দ হয়নি? সেহান জবাব না দিয়ে বারান্দায় গিয়ে ভেজা তোয়ালে রশিতে ঝুলিয়ে রুমে ফিরে এলো। সেহান এবার উঠে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়েছে। তোমার বাবা মা আমাকে পাগল করে ফেলছে। তোমার থেকে জানতে পারলে আমি উনাদের গিয়ে শান্ত করতে পারবো। তাই দয়া করে ছোট ভাইকে জানাও তোমার মাথায় কি চলছে। বিয়ে করব না আমি। সেহান ভ্রু কুচকিয়ে জানতে চাইল, কেন? প্রয়োজন নেই। মানুষ কি শুধু প্রয়োজনেই বিয়ে করে? মানুষ কেন করে জানি না, তবে আমি প্রয়োজনেই করছিলাম। রাজি হয়ে এখন মনে হচ্ছে তোমার প্রয়োজন নেই। হু,
তুমি জানো বাবা মা জানলে কত কষ্ট পাবে। বাবা মা ছেলের বউ আনতে চায়। ছেলে তো তুইও। শেহান চোখ বড় বড় করে তাকালো। ভাই নিজের আপদ এখন তার ঘাড়ে তুলে দিতে চাচ্ছে। শেহান বলে উঠল, অসম্ভব। শেহান ঠোঁট বাঁকিয়ে হাসল। এখন অসম্ভব কেন? বড় ভাইকে রেখে আমি কিছুতেই বিয়ে করব না। শিকদার বাড়িতে আগে শেহান শিকদারের বউ আসবে, তারপর শেহান শিকদারের। তাহলে বাবা মাকে ছেলের বউ দেখার আশা ছেড়ে দিতে বলিস? শেহান এবার অধৈর্য গলায় জানতে চাইল, তুমি বিয়ে কেন করতে চাচ্ছ না ভাই? কারণটা তো বলবে। শেহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, যে আসবে সে আমার স্ত্রী হয়ে আসবে, আমার ছেলের মা হয়ে আসবে না। যদি এমন কাউকে পেয়ে যাও যে আগে তোমার ছেলের মা হবে, তারপর তোমার স্ত্রী, তখন কি ওই মেয়েকে গ্রহণ করবে? নিঃসন্দেহে। ঠিক আছে, তোমার জন্য তাহলে এমন মেয়েই খুঁজব। পাবি না। যদি পাই। শেহরান গম্ভীরতা ঝেড়ে সামান্য হেসে বলল, পেলে তোর ভাই বর সাজবে। ড্যাশ 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 ড্যাশ। সবার পরে শেহান ব্রেকফাস্ট টেবিলে এসেছে। উস্কো খুস্কো চুল, ঘুমে ফোলা চোখ নিয়ে হাই তুলতে তুলতে এসেই স্নিগ্ধকে চেপে ধরে গালে কামড় বসাল। স্নিগ্ধ ফুপিনের হাতে খেতে খেতে ডান হাত দিয়ে গাল মুছল। নাখুশ মুখে চাচ্চুর দিকে তাকিয়ে বলল, তুমি দাঁত ব্রাশ করনি চাচ্চু? শেহান বাঁকা হেসে আরেকবার স্নিগ্ধকে চেপে ধরে পরপর 4-5টা চুমু খেয়ে বলল, দাঁত ব্রাশ না করেই তোকে চুমু খাবো। কি করবি তুই? পাপার কাছে বিচার দেব। দে বিচার। দেখি তোর পাপা আমার কি বিচার করে। পাপা তোমাকে মারবে। শেহান বাচ্চাদের মতো করে মুখ ভেঞ্চাল। চেয়ার টেনে ভাইয়ের পাশে বসল। স্নিগ্ধ বাবার পাশেই বসেছে। বাবার দিকে ফিরে সত্যি সত্যি চাচার নামে অভিযোগ করল, পাপা দেখো, চাচু দাঁত ব্রাশ না করেই আমাকে চুমু খেয়েছে। শেহান ছেলের গোলগাল মুখখানার দিকে তাকিয়ে আছে। কামড় দেওয়ার কারণে গালটা লাল হয়ে গেছে। শেহান কঠিন গলায় ছোট ভাইকে বলল, শেহান তুই আর কখনো দাঁত ব্রাশ না করে আমার ছেলেকে চুমু খাবি না। বাবা চাচুকে বকে দিয়েছে দেখে স্নিগ্ধ মুখ টিপে হাসল। শেহান যেন ভাইয়ের কথা খুব গায়ে মাখে। 101বার চুমু খাবে সে। কামড়ও দিবে। এই ছেলে ছোটবেলা কারো কোলে হাগুমুতু না করলেও তার কোলে এসে ঠিকই করেছে। স্নেহা সারাদিন চুমু খেলেও বমি করেনি, অথচ সে চুমু খেতে গেলেই বমি করে ভাসিয়ে দিয়েছে। এই ছেলের কত বমি তার পেটে গিয়েছে হিসেবে নেই। ওসবের প্রতিশোধ কি নিবে না? শাহজাহান সাহেব ছোট ছেলের উদ্দেশ্যে বললেন, আজকে অফিসে যাবে তুমি? অফিসে যাওয়ার কথা শুনে শেহানের মুখ চুপসে গেল। বড় ভাই থাকতেও তাকে অফিসে যেতে হয়, এই দুঃখ রাখার জায়গা পায় না সে। ভাই রাজনীতিতে ঢুকে তাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। গত বছর গ্রাজুয়েট হয়ে বেরোনোর পরপরই এই ভদ্রলোক তাকে ঘাট ধরে অফিসে বসিয়ে দিয়েছে। এখন কি এটা তার অফিসে বসার বয়স? 26-এ যদি অফিসে বসে, তাহলে জীবন কি 40-এর পর এনজয় করবে? তোমার তো আরেকটা ছেলেও আছে। শাহজাহান সাহেব বিরক্ত চোখে তাকালেন। বললেন, আমার আরেক ছেলে তো আর তোমার মতো আমার ঘাড়ে বেকার বসে খাচ্ছে না। অপমান। হাহ, তবে এসব অপমান তার গায়ে লাগে না। আমিও তাহলে রাজনীতিতে ঢুকব। তুমি রাজনীতিতে নামলে দেশ দেউলিয়া হয়ে যাবে। আবার অপমান। বড় বাবার কথা শুনে স্নেহা ফিক করে হেসে ফেলল। ফুপিনকে হাসতে দেখে স্নিগ্ধ জিজ্ঞেস করল, কেন হাসছ ফুপিন? তোর চাচার দুঃখে দুঃখান্বিত হয়ে হাসি এসে গেছে। শেহান আগুন চোখে স্নেহার দিকে তাকালে স্নেহা মুখে হাত চেপে ধরল। স্নিগ্ধর খাওয়া হয়ে গেলে শেহান ছেলেকে নিয়ে উঠে পড়ল। ছেলেকে স্কুলে দিয়ে তাকে আজ সাভার যেতে হবে। বের হওয়ার আগে শেহান মাকে বলল, আসছি মা। ফারহানা রাগ করে ছেলের সাথে কথা বলছে না। ছেলে তার রাগ ভাঙানোর চেষ্টা করেনি। জানের রাগ ভাঙাতে হলে বিয়েতে রাজি হতে হবে। তাই এখন বের হওয়ার আগে আহ্লাদ লাগাচ্ছে। জানার কথা মা কখনো রাগ নিয়ে ছেলেদের বিদায় জানাবে না। ফারহানা রাগ ভুলে বলল, সাবধানে যাস। শেহান নিঃশব্দে হেসে বলল, আচ্ছা। এম ড্যাশ 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 ড্যাশ। একমাত্র বাপের কথা রাখতে শেহান আজ অফিসে এসেছে। যদিও সে মাঝে মাঝেই অফিসে বসে, তবে রোজ আসে না। অফিসে এসে বাপ জানের প্রিয় সেক্রেটারি তারা থেকে জেনে নিল আজ তাকে কি কি কাজ করতে হবে। তারা শিডিউল দেখে জানালো, আগামী সপ্তাহে আমাদের নতুন যে লিপস্টিক ব্র্যান্ড লঞ্চ হবে সেটারই অ্যাড শুট হবে। আপনাকে সেটে থাকতে হবে। স্যারের হুকুম। শেহান চেয়ারে হেলান দিয়ে বসে তারার দিকে তাকিয়ে অবাক হওয়া গলায় বলল, ব্যাস, এতটুকুই। তারাও আন্তরিক হেসে বলল, জি বসো। শেহান ঠোঁটের কোণে কটাক্ষের হাসি নিয়ে বলল, আজ তোমার স্যারের আমার উপর এত দয়া হলো কেন? অফিসে পেলেই তো গাধার খাটনি খাটিয়ে রাখেন। তারা চেহারা গম্ভীর করে নিয়ে বলল, মোটেও না। স্যার সবসময় আপনাকে সহজ কাজই দেন। আপনি নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সেই সহজ কাজকে কঠিন বানান। এজন্য স্যারকে দোষ দেওয়া যায় না। শেহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। শার্টের হাতে গুটিয়ে কনুই পর্যন্ত তুলতে তুলতে দরজার দিকে এগোলো। তারার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে আদেশ ছাড়ল,
ফলো মি, স্যারের প্রিয় চামচি। তারা ঠোঁট কামড়ে ট্যাব বুকের সাথে জড়িয়ে চুপচাপ বসের পেছনে ছুটল। ড্যাশ 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 ড্যাশ। গ্লাস দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আলো ঝলমলে পরিবেশ দেখা গেল। বিশাল সেট, একপাশে বড় বড় সফটবক্স লাইট, অন্য পাশে ক্যামেরা, ট্রাইপড, ক্রুদের ব্যস্ততা চোখে পড়ল। মেকআপ ম্যান আর হেয়ারড্রেসাররা মডেলদের ঘিরে কাজ করছে। শেহান প্যান্টের পকেট হাত ঢুকিয়ে ভেতরে ঢুকল। তখনই ক্যামেরাম্যান এগিয়ে এসে বলল, শেহান ভাই, লাইট সেটআপে একটু ঝামেলা হচ্ছে, আপনার গাইডলাইন দরকার। কাজে এসে শেহান প্রফেশনাল হয়ে যায়। চোখ থেকে সানগ্লাস খুলে তারার দিকে ধরে ছেলেটাকে বলল, চলো তোমার ঝামেলার সমাধান করে আসি। লাইট সেট আপ করে দিয়ে আশেপাশে একবার চোখ বোলাল। আলোর ঝলকানির মধ্যে বেশ কয়েকজন মডেলকে দেখে তারাকে জিজ্ঞেস করল, মেইন মডেলকে? তারা এগিয়ে এসে জানালো, পায়েল মির্জা। শেহান এই মডেলকে চিনে না, আগে কোনোদিন দেখেছে বলেও শিওর না, তবে নামটা শোনা শোনা মনে হচ্ছে। মডেলকে সিলেক্ট করেছে আপনার বাবা, মানে স্যার নিজেই। শেহানের ঠোঁটে শয়তানি হাসি দেখা দিল। শিকদার সাহেবের আজকাল মডেলদের সাথেও চেনা জানা আছে, কথাটা মাতাজিকে জানাতেই হয়। শেহান মনে মনে বাবজানকে শিক্ষা দেওয়ার ফোন দিয়াছে। ঠিক তখনই মেকআপ রুমের দরজা খুলে পায়েল মির্জা বেরিয়ে এল। পরনে লাল সিল্কের গাউন, ঠোঁটে লাল শেডের লিপস্টিক। চারপাশের কোলাহল মুহূর্তেই থেমে গেল। লাইটিং ক্রু, ক্যামেরাম্যান, এমনকি অন্য মডেলরাও তাকিয়ে রইল তার দিকে। বাকিদের মতো শেহানও তাকিয়েছিল। তারা শেহানের প্রতিক্রিয়া খেয়াল করছিল। ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলল, বসো, আপনার মনে কি খন্তি বেজে গেছে? শেহান পায়েল মির্জার থেকে চোখ সরিয়ে এনে তারার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। আজকাল বেশি কথা বলছো না স্যারের চামচি, মুখে তালা না দিলে আমি তোমার ক্যারিয়ারের ঘন্টা বাজিয়ে দেব। তারা কষ্ট করে হাসি চেপে রেখে গম্ভীর হওয়ার চেষ্টা করল। পায়েল হেঁটে এসে ক্যামেরার সামনে দাঁড়ালো। আবার সকলের ব্যস্ততা বেড়ে গেল। পায়েল মির্জা লিপস্টিক হাতে নিয়ে পোজ দিতে শুরু করেছে। শেহান মনিটরে তাকিয়ে আছে। এই মেয়েকে কোথায় দেখেছে মনে করার চেষ্টা করল। অদ্ভুত, চেনা চেনা লাগছে, অথচ মনে পড়ছে না। তারা পাশ থেকে জানতে চাইল, বসো, কি দেখছেন? তোমার মাথা। এখনো তার দৃষ্টি পায়েল মির্জার দিক থেকে সরল না। পায়েল পারফেক্ট অ্যাঙ্গেলে পোজ দিচ্ছে। ক্রুরা মুগ্ধ হয়ে দেখছে। শেহান অদ্ভুত দোটানায় ভুগছে। মেয়েটাকে দেখে এখন নাম, মুখ দুটোই চেনা লাগছে। তারা নোট নিতে নিতে আবারও শেহানকে খেয়াল করল। নিচু গলায় জিজ্ঞেস করল, বসো, আপনি ওকে অনেকক্ষণ ধরে অদ্ভুতভাবে দেখছেন, অ্যানি প্রবলেম? মেয়েটাকে পরিচিত লাগছে। তারা মুচকি হেসে বলল, পায়েল মির্জা আজকের দিনে ফ্যাশন দুনিয়ায় নতুন সেন্সেশন। আপনি তো আর আমাদের মতো কাজের মানুষ না, মন চাইলে অফিসে আসেন, তাই মনে হয় চেনেন না। শেহান কঠিন চোখে তারার দিকে তাকালো। মেয়েটার কত বড় সাহস, মাত্রই তাকে খোঁচা দিয়ে কথা বলল। শেহান চিবিয়ে চিবিয়ে বলল, দিন দিন কি চাকরির মায়া চলে যাচ্ছে? তারা স্যারের সেক্রেটারি, ছোট বসো তাকে চাকরি থেকে বের করতে পারবে না। তারা নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, আমি তো কেবল সত্য বলেছি বসো। শেহান কটমট চোখে তাকিয়ে থাকলেও তারার কিছুই এলো গেল না। শুট শেষ হলে ফ্ল্যাশ লাইট সব বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের নীরবতার পর ক্রুরা হাততালি দিয়ে উঠল, কারণ আজকের শুট ভীষণ ভালোভাবে সম্পন্ন হয়েছে। স্টাফ এগিয়ে এসে পায়েলের হাতে পানির বোতল দিল। পায়েল এক চুমুক পানি খেয়ে স্টাফের সাথে কথা বলে ঘুরে শেহানের দিকে তাকালো। গ্রে কালারের টি শার্টের উপর অলিভ জ্যাকেট চাপানো ছেলেটাকে চিনতে তার ভুল হলো না। সে শেহানের দিকে এগিয়ে এলো। শেহান তখন তারার সাথে কথা বলছিল। পায়েল এসে ওর পেছনে দাঁড়িয়েছে। পায়েল মির্জার উপর চোখ পড়তেই তারা বসকে চোখে ইশারা করল। শেহান ওর ইশারা ইঙ্গিত বুঝতে না পেরে কিছুটা ধমকে বলল, চোখ দিয়ে কি ইশারা করছো ইডিয়ট? মুখে বলো। ধমক খেয়ে মুখ বাঁকিয়ে তারা বলল, পেছনে তাকান বসো। কেন, পেছনে কি? বলতে বলতে শেহান পেছনে তাকালো। পায়েল সৌজন্যে নিয়ে হেসে বলল, তুমি আমাকে চিনতে পারোনি, তাই না? শেহান কিছুটা হকচকিয়ে গেল। মেইন মডেলের থেকে এরূপ প্রশ্ন আশা করেনি সে। পায়েল ঠিকই ধরেছিল, শেহান তাকে চিনতে পারেনি, তবে সে অবশ্য কিছু মনে করল না। শেহান খানিকটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুমি, আপনি আমাকে চেনেন? তাকে আপনি ডাকতে শুনে পায়েল এবার হেসে ফেলল। এতে করে শেহান আরো ভ্যাবাচেকা খেয়ে গেল। মেয়েটাকে দেখার পর থেকে মনে হয়েছে এই মেয়েকে সে চিনে, তবে ব্রেনে চাপ ফেলেও এই মেয়ে সম্পর্কে কোন স্মৃতি মনে করতে পারেনি। এখন মেয়েটার হাসি দেখে মনে হচ্ছে এই মেয়েও তাকে চিনে। ড্যাশ 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 ড্যাশ। কাল দুপুরে ছবিগুলো পাঠানো হলেও তাজওয়ার আজ সকালে দেখেছে। ছবিতে মিস সেহনাত সাদা পাঞ্জাবি পরা একটা লোকের সামনে দাঁড়িয়ে আছে। যতটুকু মনে হচ্ছে দুজন কথা বলছে। এটা দেখেই তাজওয়ারের কপাল কুঁচকে উঠল, কারণ সাদা পাঞ্জাবি পরিহিত লোকটাকে সে চিনে। শেহান শিকদার, রাজনীতিতে তার বাবার প্রতিদ্বন্দ্বী।
এখন কথা হচ্ছে এই লোকের সাথে মিস সেহনাত কি করছে। তাজওয়ার ছবিগুলো কয়েকবার জুম করে দেখল। তার ঠোঁটে হঠাৎ ফিচেল হাসি দেখা দিল। মিস সেহনাত এক বাচ্চার বাপের সাথে প্রেম করছে। অবশ্য প্রেম করলেও ক্ষতি নেই। স্বামীর পরকীয়া ধরার জন্য বাচ্চার মা নেই। ফোনটা রেখে তাজওয়ার কিছুক্ষণ চুপ করে বসে রইল। কিছু ভাবছে সে। ভাবনা শেষ হতেই আবার ফোন হাতে নিয়ে একটা নম্বর ডায়াল করল। অনেকক্ষণ রিং হলেও অপর প্রান্তে কেউ ধরল না। দাঁতে দাঁত চেপে তাজওয়ার বলল, ফোন তোর বায়ুপথ দিয়ে ঢুকাবো বা? শত্রুপক্ষের লোকের সাথে মিস সেহনাতের চেনা জানা আছে বিষয়টা জেনে ভালো লাগলো না তার। ওদিকে দাদাজান মরার আগে তাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। এই মেয়েকেই তার বিয়ে করতে হবে। যদিও তার বিয়ে শাদী করার ইচ্ছে ছিল না। মানুষ যেই প্রয়োজনে বিয়ে করে, বিয়ে না করেও তার সেই প্রয়োজন পূরণ হচ্ছে। তাহলে খামোখা জীবনের ঝামেলা জড়ানোর মানে কি? কিন্তু বুড়োর কথা রাখতে হবে। না হলে বুড়ো যদি আবার মরেও শান্তি না পায়। রাজনীতির মাঠে আমার বাপের সাথে পুন্দাপুন্দি করো তাতেও হচ্ছে না। রাজনীতির বাইরে আমার হবু বউয়ের সাথে গুলুগুলু চালিয়ে যাচ্ছ। তুমি কেন মিয়া কারণ ছাড়া আমার লুঙ্গি ধরে টানাটানি করতেছ? তোমার সাথে শত্রুতা করে আমার পোষাবে না। তুমি মিয়া ভদ্রলোক। আমি আবার তোমার মতো এত ভালো মানুষ না। আমি শত্রুতা করলে কোন নীতি ধর্ম রেখে করি না। ড্যাশ 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 ড্যাশ। স্কুল ছুটি হলে সেহনাত বেরিয়ে এলো। আজকে বাজার করে ফিরতে হবে। শান্তি আপু বাজার করতে পারে না, শাকসবজির দ্বিগুণ দাম দিয়ে আসে। তাই বাজারটা সবসময় সেই করে। রোদ থেকে বাঁচতে ছাতা মেলে দিল। সেহনাত খেয়াল করলে দেখতে পেত সে রাস্তায় নামার সাথে সাথে দুজন লোক তার পিছু নিয়েছে। মোটামুটি দূরত্ব রেখে তাকে ফলো করছে। সেহনাত বাজারে ঢুকলে দুজনের থেকে একজন কাউকে ফোনে জানালো, ভাই ভাবি দেখি বাজারে আইছে। তাজওয়ার কপাল কুঁচকে বলল, বাজারে কেন? বাজারে মানুষ কেন যায় ভাই? বাজার করতেই তো। তোদের ভাবি কেন বাজার করতে যাবে? ভাবি একলা মানুষ, নিজের কাম তো নিজেরই করতে হবে। তাজওয়ার বিশ্রী একটা গালি দিয়ে বলল, তোদের ভাবি বাজার করে, তোরা কেন আছিস শুয়োরের বাচ্চা? তাজওয়ার খানের হবু বউ বাজার করতে গেছে। এই খবর আবার আমাকে দিচ্ছিস? আমার তো তোদের কলিজা কেটে দেখতে ইচ্ছে করছে রে। ছেলেটা ভয় পেয়ে গেল। ডোক গিলে তোতলাতে তোতলাতে বলল, গোস্তাকি মাফ করবেন ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু ভাই আপনি তো আমাদের ভাবির সামনে যেতে নিষেধ করেছিলেন। বলেছিলেন ভাবি যেন জানতে না পারে আমরা তাকে ফলো করতেছি। বাজার করে তার দরজায় রেখে হেলে সে কি তোদের দেখতে পাবে নাটকির পুতো? আড়ালে থেকে তার সব কাজ করে দিবি। বিদ্যুৎ বিল দেওয়া থেকে শুরু করে তার বাড়ির ময়লা ফেলা পর্যন্ত সব করবি। নিজেরা না পারলে মানুষ দিয়ে করাবি। তবুও আমার হবু বউ যেন কোন কাজ না করে। তার কষ্ট হলে আমি তোদের দুইটার গলায় পাড়া দিয়ে দম বের করে আনব। সেহনাত দোকানিদের সাথে অনেক দামাদামি করে আনাজপত্র কিনছে। মাছের বাজারে গিয়ে মাছের দাম শুনে মনে হলো আজ সত্যি সত্যিই মাছের বাজারে আগুন লেগেছে। তাই যে টাকা দিয়ে মাছ কিন্তু সেই টাকার ডিম কিনে নিয়ে চলে এলো। এই সপ্তাহ মাছ না খেলেও চলবে। এমনিতেও মাছ সে তেমন একটা খায় না। বাজারের চলা হাতে নিয়ে সেহনাত হাঁটতে হাঁটতে মনে মনে হিসেব করছে, কোন জিনিসের দাম কতটা বাড়ল। রাস্তা পার হয়ে গলির মোড়ে ঢুকতেই তার মনে হলো তাকে কেউ অনুসরণ করছে। থমকে দাঁড়িয়ে সাথে সাথেই হঠাৎ ঘুরে তাকালো সে। কাউকেই দেখতে পেল না। চারদিক ফাঁকা, হাওয়ায় উড়ে যাওয়া কাগজ রাস্তার ধুলোর সাথে গড়াগড়ি খাচ্ছে। সেহনাত দেখতে পাওয়ার আগেই মন্টু ঝন্টু দুজন আড়ালে চলে গেছে। এ যাত্রায় ধরা পড়া থেকে বেঁচে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মন্টু বলল, ম্যাডাম ভাবি সেই চালাক রে ভাই। ঝন্টু উকি দিয়ে দেখতে দেখতে বলল, চালাক না হইলে কি ভাই এই ম্যাডামের পিছে লাগছে? কাউকে দেখা না গেলেও সেহনাতের মনের মধ্যে অদ্ভুত খচখচানি রয়ে গেল। কয়দিন ধরেই তার এমন লাগছে। বাসা থেকে বের হলেই মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। এরকম মনে হওয়ার কারণ কি সে জানে না। সেহনাত নিজেকেই বোঝাতে চাইল, তোকে কে ফলো করবে? পৃথিবীতে কে চিনে তোকে? হালকা হেসে হাঁটতে হাঁটতে বিড়বিড় করল, দিন দিন সন্দেহবাতিক হয়ে যাচ্ছিস। এত সন্দেহ করা ভালো লক্ষণ না। মনকে নিয়ন্ত্রণ কর, না হলে পাবনা যেতে বেশি সময় লাগবে না। ড্যাশ 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 ড্যাশ। স্নেহার বন্ধুরা অনেকদিন ধরে একটা প্ল্যান করছে। এই গোপনীয় প্ল্যান ফাঁস হয়ে গেলে সব কটার কপালে দুঃখ আছে। তারপরও তারা প্ল্যানটা সাকসেসফুল করতে চাচ্ছে। বাকিরা বাড়ি থেকে অনুমতি পেয়ে গেলেও স্নেহা এখনো পায়নি। ইলা শুনে বলল, জানতাম সমস্যা তোকে নিয়েই হবে। তুই কি সত্যিই আসতে পারবি না? স্নেহা যেতে পারবে কি না তখনই বলা যাবে যখন সে বাড়িতে এই ব্যাপারে কথা বলবে। সে তো এখন পর্যন্ত কাউকে বলতেই পারেনি। আমি এখনো বাড়িতে বলিনি। এখনো বলিসনি? কবে বলবি তাহলে? দেখি আজই বলবো। প্লিজ বল দোস্ত, আমরা জীবনে কত অ্যাডভেঞ্চার করেছি, অথচ তুই কিছুই করতে পারলি না।
আমার ভাইদের মতো তোদেরও দুইটা ভাই থাকলে দেখা যেত কত অ্যাডভেঞ্চার করতে পারতিস। ওরা তো তোর আপন ভাই না। চাচাতো ভাইয়েরা তোকে এত কেন শাসন করে? বান্ধবীর এই কথাটা স্নেহার মতেও ভালো লাগলো না, তাই সাথে সাথেই কঠিন গলায় বলল, চাচাতো ভাই হলেও সেখান ভাইয়া ও সেখান ভাইয়া দুজনই আমার আপন ভাই। আর কোনোদিন আমার ভাইদের নিয়ে এভাবে বলবি না। আচ্ছা, যা বলবো না। তুই আগে তোর ভাইদের থেকে অনুমতি নে। তোকে তো ওরা কত আদর করে, নিশ্চয় তোর কথা ফেলবে না। কল কেটে দিয়ে স্নেহা ভাবছে ছোট ভাইয়ের সাথে কথা বলবে। পরক্ষণেই ভাবল, না, ছোট ভাইয়ের জীবনেও অনুমতি দিবে না। বড় ভাইয়া একটু রাগী হলেও তার সব কথা শুনে, তাই বড় ভাইয়ার সাথেই কথা বলতে হবে। স্নিগ্ধ ফুপির সাথে কানামাছি খেলছিল। তার চোখ এখনো বাঁধা। অনেকক্ষণ ধরে ফুপিকে খুঁজছে সে। ফুপিকে ধরতে না পেরে এবার কাঁদো কাঁদো হয়ে বলল, ফুপিন কোথায় তুমি? স্নিগ্ধর ডাকে স্নেহার হুঁশ ফিরল। দৌড়ে গিয়ে স্নিগ্ধর কাছে ধরা দিয়ে বলল, এই তো আমি বাবা। ফুপিনকে তুমি ধরে ফেলেছ। স্নেহা স্নিগ্ধর চোখ থেকে কাপড় খুলে দিল। ফুপিকে দেখে স্নিগ্ধ হেসে বলল, এবার তাহলে তোমার চোখ বাঁধো। আচ্ছা, বাঁধছি। তুমি কিন্তু চিটিং করবেন না ফুপিন। করব না বাবা। প্রমিজ করো। প্রমিজ। ড্যাশ 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 ড্যাশ। শেহান সন্ধ্যার দিকে বাড়ি ফিরেছে। নিজের ঘরে যাওয়ার আগে সে স্নিগ্ধর ঘরে গেল। স্নিগ্ধ মনোযোগ দিয়ে খাতায় কিছু লিখছিল। শেহান পেছনে থেকে এসে এক থাবায় ওকে কোলে তুলে নিল। স্নিগ্ধ রাগ করে বলল, চাচ্চু, আমি হোমওয়ার্ক করছিলাম। এত হোমওয়ার্ক করে কি করবি বেডা? হয় বাপের মতো রাজনীতিবিদ হবি, আর না হোক চাচার মতো অফিসের ঘানি টানবি। স্নিগ্ধ এত কিছু বুঝল না। শেহান স্নিগ্ধর গালে কামড় বসিয়ে দিলে স্নিগ্ধ গাল ডলে বলল, ব্যথা লাগে চাচ্চু। লাগুক ব্যথা। ছোটবেলা তুইও আমাকে কম ব্যথা দিসনি। তখন নতুন নতুন দাঁত উঠেছে। করাতের মতো ধার দাঁত দিয়ে একবার আমার নাকে কামড় দিয়ে কয়েক মিনিট ঝুলেছিলি। আমিও এখন তোর নাক কামড়ে খেয়ে ফেলব। চাচ্চুর কথা শুনে স্নিগ্ধ নাক চেপে ধরল। চাচ্চু সত্যিই তার নাক খেয়ে ফেলবে এই ভয়ে পেয়ে ফুপিকে ডাকতে লাগলো, ফুপিন, ফুপিন বাঁচাও, বাঁচাও ফুপিন। স্নেহা স্নিগ্ধর জন্য পাস্তা বানাতে গিয়েছিল। পড়তে বসে এই ছেলের দুনিয়ার সব খাবারের কথা মনে পড়ে। আজ পাস্তার কথা মনে পড়েছে। স্নিগ্ধর চেঁচানো শুনে স্নেহা ছুটে এলো। কি হয়েছে স্নিগ্ধ? এই বাবা। ঘরে এসে দুই চাচা ভাতিজাকে দেখে বুঝতে পারল কি হয়েছে। শেহান তখনও স্নিগ্ধর নাকে কামড় দেওয়ার চেষ্টা করছে। স্নিগ্ধ ফুপির দিকে তাকিয়ে চেঁচাচ্ছে, বাঁচাও ফুপিন, চাচ্চু আমার নাক খেয়ে ফেলবে, বাঁচাও। ওসব পার্টিতে যেতে আমার বিরক্ত লাগে মা। পায়েল সোফায় বসে আছে। তার মা ও বান্ধবী যে তার ম্যানেজারও, দুজন তার সামনে দাঁড়িয়ে আছে। পায়েল পার্টিতে যাবেন না শোনার পর থেকেই যেন মার প্রেশার বেড়ে গেছে। মেয়েকে বুঝিয়েও লাভ না হলে বকাবকি শুরু করলেন। মার ওসব কথা শুনে পায়েলের মন খারাপ হলেও সে তার সিদ্ধান্তে অটল রইল। রাইমা মেয়ের বান্ধবীর দিকে তাকিয়ে বললেন, আমি যতই এই মেয়ের ক্যারিয়ার গুছিয়ে দিতে চাই, এই মেয়ে ততই নিজের হাতে নিজের ক্যারিয়ার নষ্ট করতে চায়। তুমি ওকে বুঝাও দিবা। পায়েল মায়ের কথার জবাবে বিড়বিড় করে বলল, আমি এমন ক্যারিয়ার চাই না মা। এই মিডিয়া জগৎ আমার জন্য না। লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি হাঁপিয়ে উঠি। সারা বছর লাইম লাইটে থাকার জন্য সাংবাদিকদের টাকা খাইয়ে নিজের নামে ফেক নিউজ ছড়ানো, এসব দেখে দেখে আমার রুচি নষ্ট হয়ে যাচ্ছে। আমি এই অসুস্থ জগতের অংশ হতে চাই না। রাইমা মেয়ের মুখের সামনে এসে চেঁচিয়ে বললেন, কি চাস তুই? আমাকে বল, কেন তুই এমন করিস? তোর মন আসলে কি চায়? পায়েল একদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। আজকাল সে তার নিজের মাকে চিনতে পারে না। তার মা আগে এমন ছিল না। তার শৈশব কেটেছে স্বপ্নের মতো। বাবা ছোট্ট একটা চাকরি করলেও তাদের তো দুঃখ ছিল না। মাও এতটা উচ্চাভিলাষী ছিল না। বাবার বেতনের অল্প টাকা দিয়েও সুন্দর করে সংসার চালিয়ে নিত। মাসে একদিন ঘুরতে যেত। সুখ এমন একটা জিনিস যা কৌটোয় বন্দি করে রাখা যায় না। তাদের জীবনে সুখ স্থায়ী হয়নি। সে হাইস্কুলে পড়ার সময় বাবা মারা গেলে মা তখন তাকে নিয়ে গভীর সমুদ্রে পড়ে যায়। আত্মীয় স্বজনরা কয়দিন তাদের দেখবে? দুজন মানুষের দায়িত্ব নেওয়া তো মুখের কথা না। সংসার চালাতে মা তখন নিজের এক বান্ধবীর সাহায্যে নাটকে ছোটখাটো পার্ট পেয়ে যায়। হাই স্কুল শেষ হওয়ার পরে কলেজে অ্যাডমিশন নিলে মায়ের বান্ধবী তাকে দেখে। সেদিনই তিনি মাকে বলেন, রাইমা নিজের ঘরে চাঁদ লুকিয়ে রেখে তুই কেন এত স্ট্রাগল করছিস? তোর মেয়েকে এই লাইনে নিয়ে আয় না। আল্লাহ তোর মেয়ের যে রূপ চেহারা দিয়েছে, এই মেয়ে ইজিলি নায়িকার রোল পেয়ে যাবে। ব্যাস, তারপরের কাহিনী না লিখলেও বোঝা উচিত। কলেজ থেকে ড্রপ আউট হয়েছে। মায়ের বান্ধবীর কথাই ঠিক ছিল। মডেলিংয়ে নেমেই 2-3টা নাটকের অফার পেয়ে গেল। তবে মা তাকে নাটকের নায়িকা বানাবে না, মুভি পেলে করবে। পায়েলের অবশ্য নাটক মুভি করার চেয়ে মডেলিংই ঠিক লেগেছে। মুভিতে নায়ককে জড়িয়ে ধরা সহ কিসিং সিনও থাকে।
মডেলিংয়ে ওসব নেই। তাই মুভির অফার পেয়েও পায়েল মুভি করেনি। দিবা পায়েলকে বোঝাচ্ছে, কেন আন্টিকে রাগাচ্ছিস পায়েল? পার্টিতেই তো যেতে বলছে। আমিও তোর সাথে যাব। চল না প্লিজ। পায়েল অসহায় চোখে বান্ধবীর দিকে তাকিয়ে বলল, আমার সত্যি ভালো লাগে না দিবা। আমি একটা সাধারণ জীবন চেয়েছিলাম। দিবা পায়েলকে জড়িয়ে ধরল। সে জানে পায়েল কি চায়। এই মেয়ে ছোট্ট একটা সংসার চায়। তাকে ভালোবেসে আগলে রাখবে এমন একজন দায়িত্ববান স্বামী চায়, 2-3টা ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার করতে চায়। অথচ এই মেয়ে যা চায় তা অনেক মেয়েরাই চায় না। কত মেয়েই তো স্বামীর সংসার ফেলে নিজের নাম বানাতে আসে। অন্যরা যা চেয়েও পায় না তা এই মেয়ে কত সহজে পেয়ে গিয়েও মূল্য দিচ্ছে না। ড্যাশ 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 ড্যাশ। পাপা এখনো ফিরেনি, তাই স্নিগ্ধ আজ ফুপির সাথে ঘুমাবে। ঘুমানোর আগে ফুপি তাকে ডাইনোসরের গল্প শুনিয়েছে। তবে ফুপির গল্প তার ভালো লাগেনি। ফুপির গল্পে ডাইনোসরের বউ আছে, ছেলে মেয়ে আছে। পাপার গল্পে এসব নেই। পাপার গল্পে ডাইনোসর শত্রুদের হাত থেকে দেশ রক্ষা করতে মারামারি করে। স্নিগ্ধর মারামারি গল্প ভালো লাগে। স্নেহা স্নিগ্ধর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে হাসল। ঘুমানোর আগ পর্যন্ত পকপক করে তার মাথা খেয়ে এখন কি সুন্দর আরাম করে ঘুমোচ্ছে বাবু। স্নেহা ঝুঁকে স্নিগ্ধর কপালে চুমু খেল। ভাইয়া যখন স্নিগ্ধকে নিয়ে আসে তখন তার বয়স 14। সে নিজেও ছোটই ছিল বলা যায়। তারপরও স্নিগ্ধকে সারাক্ষণ কোলে রাখত। কেউ তার কোল থেকে স্নিগ্ধকে নিতে চাইলেই গাল ফুলিয়ে সবার সাথে কথা বলা বন্ধ করে দিত। তার জেদের কারণে স্নিগ্ধর নামটা পর্যন্ত তার সাথে মিলিয়ে রাখা হয়েছে। এই ছেলে যেমন ভাইয়ের প্রাণ তেমন তাদের সবার জান স্নিগ্ধ। গায়ের উপর থেকে স্নিগ্ধর হাত সাবধানে সরিয়ে রেখে স্নেহা বিছানা থেকে নেমে পড়ল। বাইরে এসে সদর দরজা খোলার শব্দ শুনে দৌড়ে গেল। নিশ্চয় বড় ভাইয়া এসেছে। স্নেহাকে দেখে সেখান জিজ্ঞেস করল, স্নিগ্ধ ঘুমিয়ে পড়েছে? একটু আগেই ঘুমিয়েছে। নিজের ঘরে যাওয়ার আগে সেখান স্নেহার ঘরে এসে ঘুমন্ত ছেলেকে দেখল। সারাদিন এই পাঞ্জাবি পরেছিল। ঘামে ভিজে গা থেকে গন্ধ আসছে। তাই আর এই অবস্থায় ছেলের কাছে গেল না। রুমে চলে এলো। ফ্রেশ হয়ে রুমে এলে স্নেহাকে দেখল। স্নেহা বলল, বড় মা মাথা ব্যথার ওষুধ খেয়েছে, ঘুমিয়েছে। মাও ঘুমিয়ে পড়েছে। আজ তোমাকে আমি বেড়ে খাওয়াব। তাড়াতাড়ি আসো। সেহান হাসল। বলল, যা তুই। আসছি। স্নেহা সবকিছু গরম করে এনে ভাইকে ভাত দিল। খাওয়া শেষে সেখান স্নিগ্ধকে ঘরে নিয়ে যেতে চাইলে স্নেহা বলল, আজ আমার ঘরেই থাকুক। রাতে আর উঠবে না। সেখান স্নিগ্ধকে না নিয়ে রুমে চলে এলো। তবে ছেলেকে ছাড়া ফাঁকা ঘরে শুতে পারল না। তাই বাইরে চলে এলো। দোতলায় বসার জন্য সুন্দর জায়গা আছে। ওখানে বসল সে। একটু পরে স্নেহা চায়ের কাপ হাতে ভাইয়ার সামনে এসে দাঁড়ালো। বড় ভাইয়াকে সে ছোট ভাইয়ার তুলনায় একটু কম ভয় পায়। ছোট ভাইয়া তো একটা ডাকাত। কথায় কথায় মারে। সেদিকে দিয়ে বড় ভাইয়ের জীবনেও তার গায়ে হাল তুলেনি। ভাইয়া চা। সেখান এই সময়ে চা খায় না। তারপরও সে বোনের হাত থেকে চায়ের কাপ নিয়ে বলল, বস। স্নেহা বসল। সেখান জিজ্ঞেস করল, স্নিগ্ধ উঠেছে? না। স্নিগ্ধ বেশিরভাগ সময়েই বাবার সাথে ঘুমায়। তবে মাঝে মাঝে ফুপির সাথে ঘুমানোর জন্য বায়না ধরে। স্নিগ্ধ কেন স্নেহার সাথে ঘুমায় এজন্য সেহান রাগ করে। কারণ স্নিগ্ধ কখনোই সেহানের সাথে ঘুমাতে রাজি হয় না। কিছু বলবি? স্নেহা ধরা পড়ে গিয়ে টোক দিল। ভাইয়া কিভাবে বুঝে ফেলল সে কিছু বলতে চায়। সেহান বোনকে দেখে মনে মনে হাসল। ছোটবেলা থেকে কোলেপিঠে করে বড় করেছে। ওর নারীনক্ষত্রের সাথে পরিচিত সে। তাই বোনকে বোঝা তার জন্য কঠিন কোন কাজ না। কিছু চাই? স্নেহা মাথা নিচু রেখে মৃদু স্বরে জবাব দিল, কি চাই বল। স্নেহা জানে ভাইয়া তাকে মারবে না, ধমকাবে না, এমনকি কিছুই বলবে না। তারপরও ভয় পাচ্ছে। হাত কোচলাচ্ছে। সেহান বোনের ভয় বুঝতে পেরে নরম গলায় বলল, কিছু বলবো না, বল। স্নেহা ইতস্তত গলায় বলল, আমার বান্ধবীরা সবাই ইলাদের বাড়িতে এক রাত থাকতে চায়। আমাকেও যেতে বলছে। তুই যেতে চাস? স্নেহা মাথা নেড়ে হ্যাঁ জানালো। ঠিক আছে। স্নেহা ঝট করে ভাইয়ার দিকে তাকালো। চোখে প্রশ্নবিদ্ধ দৃষ্টি। সেহান হালকা হেসে বলল, অনুমতি দিয়েছি। স্নেহা এবার খুশিতে লাফিয়ে উঠে বলল, থ্যাঙ্কস ভাইয়া। আমি জানতাম তুমি না করবে না। তোর উপর বিশ্বাস আছে বলে অনুমতি দিয়েছি। এবং এটাও আশা করছি আমার বোন আমার বিশ্বাসের মর্যাদা দিবে। দিব ভাইয়া। আমি কখনো তোমার বিশ্বাস ভাঙব না। বোনের খুশি দেখে সেহান হাসল। সেহান ছাদ থেকে নেমে নিজের ঘরে যাওয়ার সময় স্নেহার চেঁচানো শুনে এগিয়ে এলো। আর চোখে স্নেহার দিকে তাকিয়ে ভাইকে জিজ্ঞেস করল, কোথায় যেতে চায় ও? ছোট ডাকাতে এসে পড়েছে। তাই স্নেহা আর এখানে দাঁড়ালো না। আসল মানুষের অনুমতি পেয়ে গেছে। নকল মানুষ কি বলে ওসব শোনার সময় নেই। স্নেহা চলে গেলে সেহান ওর জায়গায় বসল। বলো। সেহান শান্ত স্বরে বলল, বন্ধুর বাড়িতে। সেহানের কপাল কুঁচকে গেল। কেন?
সবাই একদিন একজনের বাড়িতে থাকবে। রাতে নাকি দিনে? রাতে। শেহান বিরক্ত মুখে বলল। রাতের বেলা বান্ধবীর বাড়িতে গিয়ে থাকতে হবে কেন? তুই কেন থাকিস? আমার বন্ধুদের বাড়ি আনার উপর নিষেধাজ্ঞা আছে, তাই আমি গিয়ে থাকি। স্নেহার বান্ধবীদের আনার ক্ষেত্রে তো কোন বাধা নেই। স্নেহার যেতে হবে না, ওদেরকে বরং আমাদের বাড়িতে আসতে বলুক। একদিন যাক। শেহান খাটতারামি করে বলল। না ভাই। শেহান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সে জানে ভাই হিসেবে শেহান স্নেহাকে কতটা ভালোবাসে। তাই বলে তো স্নেহার জীবনের কন্ট্রোল ও নিয়ে নিতে পারবে না। শেহান। শেহান বিরক্ত হয়ে ভাইয়ের দিকে তাকালো। ভাইয়ের কথা মানতে ইচ্ছে করছে না। স্নেহাকে সে বিশ্বাস করলেও স্নেহার বান্ধবীগুলোকে করে না। বেহা একদল মেয়েকে বান্ধবী বানিয়েছে। বান্ধবীর বড় ভাই জেনেও তার সাথেই তো এরা ফ্লার্ট করতে আসে। অন্য ছেলেদের সাথে আর কি কি আল্লাহ জানে। এদের সাথে বেশিদিন মিশলে স্নেহ এদের মতো নির্লজ্জ হয়ে যাবে। যেতে দে শেহান। স্নেহার উপর আমার বিশ্বাস আছে। তোমার বোনের উপর আমারও বিশ্বাস আছে। কিন্তু ওর বেহা বান্ধবীগুলোর উপর নেই। স্নেহা আড়ালে দাঁড়িয়ে ছোট ভাইয়ের কথা শুনে মুখ মোচড় দিল। নিচেই বলি, বাইক দেখিয়ে মেয়েদের পাগল করবে। আবার মেয়েরা পাগল হলে বেহা বলবে। ঢং। স্নেহা মুখ মোচড় দিয়ে চলে গেল। বড় ভাইয়ের অনুমতি পেয়ে গেছে মানে বাবা মাও কিছু বলতে পারবে না। এই ডাকাত যত খুশি প্যাক করুক। সেহনাতের একটা বাজে স্বভাব হলো ফজরের নামাজ পড়ে ঘুমালে আর উঠতে পারে না। যেমন আজকেও পারেনি। স্কুল শুরু হওয়ার আর 20 মিনিট আছে। এই 20 মিনিটে সে তৈরি হবে, খাবে নাকি স্কুলে পৌঁছবে। সেহনাতকে আজও না খেয়ে বেরোতে দেখে শান্তি বলল। আজও না খেয়ে বেরোচ্ছিস? সেহনাত দাঁড়ালো না। দৌড়ের উপর থেকেই বলল। কপালে সকালের রিজিক লেখা নেই আপা। জুতা পায়ে দিতে দিতে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরিয়ে একটা রিকশার দেখা না পেয়ে মুখ ফুসকে গালি দিয়ে ফেলল। কাকে দিল নিজেও জানে না। রিকশাওয়ালাকে দেয়নি। উনাদের কোন দোষ নেই। নিজেকেই হয়তো দিয়েছে। দোষ তো তারই। মন্টু জন্টু কিছুটা দূরে দাঁড়িয়ে ভাবির উপর নজর রাখছে। ভাবি রিকশা না পেয়ে রেগে গেছে তারাও বুঝতে পেরেছে। জন্টু বলল। আজকে ভাবির সত্যি দেরি হয়ে গেছে। মন্টু মাথা চুলকিয়ে বলল। ভাইকে জানাবো। জানালে অবশ্য ভাই ভাবিকে গাড়ি কিনে দিবে। ভাইয়ের অনেক টাকা। তখনই একটা রিকশা আসতে দেখা গেল। কিন্তু রিকশাতে একটা ছেলে বসে আছে। মন্টু জন্টুর দিকে তাকালো। ইশারা বুঝে গিয়ে জন্টুর রিকশা থামিয়ে ফেলল। পকেট থেকে চাকু বের করে ছেলেটাকে খাট ধরে রিকশা থেকে নামিয়ে দিয়ে বলল। যেখানে যাচ্ছিলি হেঁটে যা। চাকু দেখে ছেলেটা আর কথা বলার সাহস করল না। জন্টু এবার রিকশাওয়ালার দিকে চাকু ধরে বলল। সামনে গিয়ে একটা আপাকে পাবি, মাথায় গোলামি ওড়না দেওয়া। ওই ম্যাডাম আপাকে স্কুলে নামিয়ে দিবি। আপার থেকে ভাড়া নিবি না। যা এবার কুইক। রিকশাওয়ালা চলে যাওয়ার আগে মন্টু বলল। ঝড়ের গতিতে যাবি। কিন্তু সাবধান, অ্যাক্সিডেন্ট যেন না হয়। অ্যাক্সিডেন্ট করে যদি আপা আঘাত পায় আর তুই মরার পথে থাকিস, তোকে হাসপাতালের নিয়ে বাঁচিয়ে আবার মারবো, বুঝেছিস কথা? রিকশাওয়ালা ভয়ে টোক গিলে মাথা নাড়ল। স্নিগ্ধ স্লিপারের উপর থেকে পিছলিয়ে তট্রিয়ে নেমে যাচ্ছে। একবার নেমে আবার উঠছে। খেলাটায় সে মজা পেয়েছে। ওর দেখা দেখি এবার আরেকটা বাচ্চা উঠল। স্নিগ্ধ উপরে বসা অবস্থায় তাকে ধাক্কা দিয়ে দিল। স্নিগ্ধ প্রস্তুত ছিল না। তাই নিচে নেমে ব্যালেন্স সামলাতে পারল না। দুই হাঁটুর উপর পড়ে গেল। সূর্য উপরে দাঁড়িয়ে হাসছে। স্নিগ্ধ ব্যথা পায়নি। কিন্তু সূর্যকে হাসতে দেখে তার কান্না পেয়ে গেল। চোখ লাল হয়ে উঠল। সেহনাত এদিক দিয়েই যাচ্ছিল। দৃশ্যটা তার নজরে পড়েছে। স্নিগ্ধ যখন নিচে পড়ছিল সে নিজেও ভয়ে পেয়ে গিয়েছিল। সেহনাত দ্রুত এগিয়ে এল। স্নিগ্ধর সামনে বসে নরম গলায় জিজ্ঞেস করল। ব্যথা পেয়েছ স্নিগ্ধ? স্নিগ্ধ টলমল চোখে মিসের দিকে তাকালো। বাচ্চাটার কান্না চেপে রাখা দেখে সেহনাতের ভীষণ মায়া হলো। পায়ে ব্যথা পেয়েছ বাবা? স্নিগ্ধ উপরনিচ মাথা নাড়ল। সেহনাত এবার সূর্যর দিকে তাকালো। একটু কঠিন গলায় বলল। সূর্য সেন, তুমি স্নিগ্ধকে ধাক্কা কেন দিয়েছ? সূর্য নিজেও মিসকে দেখে ভয় পেয়ে গেছে। আমি ধাক্কা দিইনি মিস। সূর্য মিথ্যা বলছে দেখে সেহনাতের রাগ হলো না। কারণ বাচ্চারা নিজের দোষ থাকতে মিথ্যার আশ্রয় নেয়। সে কণ্ঠস্বর কোমল করে বলল। মিথ্যা বললে কি হয় জানো তো সূর্য সেন? সূর্য মাথা নাড়ল। জানেন না সে? সেহনাত বলল। মিথ্যা বললে গড পানিশ করে। জিহ্বা কেটে নেয়। তুমি মিথ্যা বললে তোমার জিহ্বাও কেটে নিবে। গড তার জিহ্বা কেটে নিবে শুনে সূর্য ভয় পেয়ে গেছে। কাদো কাদো মুখে বলল। আর মিথ্যা বলবো না মিস। ভেরি গুড। সেহনাত আবার স্নিগ্ধর দিকে তাকালো। ছেলেটা এত সুন্দর তাকালেই কাল টেনে দিতে ইচ্ছে করে। সেহনাত স্নিগ্ধকে নিজের কাছে নিয়ে এল। জামার ধুলো ছেড়ে দিতে দিতে বলল। ব্যথা পেয়েছ? স্নিগ্ধ উপরনিচ মাথা নাড়ল। সেহনাত হেসে বলল। আমি ম্যাজিক করে ব্যথা সারিয়ে দেই। স্নিগ্ধ অবাক চোখে তাকালো। কৌতূহলী কণ্ঠে বলল।
তুমি ম্যাজিক জানো। সেহনাত একটু আগেই সূর্যকে শিখিয়েছে মিথ্যা বললে গড শাস্তি দেয়, অথচ সে এখন মিথ্যা বলছে। জানি তো, ম্যাজিক করে ডাইনোসর বানাতে পারো। সেহনাত স্নিগ্ধর গাল টেনে দিয়ে মৃদু হাসল। অত বড় ম্যাজিক তো আমি পারি না। আমি শুধু ম্যাজিক করে তোমার ব্যথা সারাতে পারবো। সেহনাত মিছেমিছি ম্যাজিক করে স্নিগ্ধর মনোযোগ ব্যথা থেকে সরিয়ে দিল। এখনো ব্যথা করছে। বাচ্চাদের ভুলানো খুব সহজ। স্নিগ্ধ হেসে বলল, ব্যথা করছে না। সেহনাত এবার সূর্যর দিকে তাকালো। আদেশ করে বলল, সূর্য সেন, এদিকে এসো। সূর্য এলে বলল, ফ্রেন্ডকে সরি বলো। সূর্য বাধ্য ছেলের মতো বলল, সরি স্নিগ্ধ। এবার দুজন হ্যান্ডশেক করো। স্নিগ্ধ হ্যান্ডশেক করতে না চাইলে সেহনাত বলল, বন্ধুরা ভুল করলে তাদের ক্ষমা করে দিতে হয় স্নিগ্ধ। স্নিগ্ধ হ্যান্ডশেক করল। সেহনাত হেসে বলল, দুজন হাগ করো। মিসের কথা শুনে দুজন হাগ করল। সেহনাত দুজনেরই হাত ধরে বলল, আজ থেকে তোমরা বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডরা কখনো মারামারি করে না। তোমরাও করবে না। আরও করবে মারামারি। সূর্য দুপাশে মাথা নেড়ে জানালো, করবে না। সেহনাত হেসে বলল, গুড বয়। সূর্যকে গুড বয় বলায় স্নিগ্ধ বলল, আমাকেও বলো। সেহনাত বুঝতে না পেরে বলল, কি বলবো? তুমি ওকে গুড বয় বলেছ, আমাকেও বলো। স্নিগ্ধর হিংসে করা দেখে সেহনাত এবার শব্দ করে হেসে ফেলল। দুজনের গালে চুমু দিয়ে বলল, তোমরা দুজনই গুড বয়। দুজন আর কখনো ঝগড়া করবে না, বন্ধুকে সবসময় প্রোটেক্ট করবে। সূত্র বলল, আমি তোকে প্রোটেক্ট করব স্নিগ্ধ। স্নিগ্ধও বলল, আমিও তোকে প্রোটেক্ট করব। ড্যাশ 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 ড্যাশ। বড় ভাইয়ার থেকে অনুমতি পাওয়ায় মাও কিছু বলল না, ছোট ভাইয়াকে নিয়ে ভয় ছিল। কিন্তু ঘাটতারাও একটু আগে এসে বলেছে, তৈরি হ, তোকে নামিয়ে দিয়ে আসবো। স্নেহা আয়নার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে তৈরি হচ্ছে। স্নিগ্ধ ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুপিনের ঘরে এসেছে। ফুপিকে তৈরি হতে দেখে ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ ফুপিন? স্নেহা ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। স্নিগ্ধর কথা শুনে ওর দিকে তাকালো। বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমিও যাব ফুপিন। স্নেহা স্নিগ্ধর সামনে এসে বলল, তুমি তো যেতে পারবে না বাবা। কেন? কারণ আমি আজ বন্ধুর বাড়িতে থাকব। তুমি কি রাতে পাপাকে ছাড়া থাকতে পারবে? স্নিগ্ধ পারবে না। তাই সে আর যাওয়ার বায়না করল না। স্নেহা স্নিগ্ধকে কোলে নিয়ে বেরিয়ে এসেছে। শেহান ওর জন্যই অপেক্ষা করছিল। স্নেহাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। চুড়িদার পরেছে, কিন্তু মাথায় ওড়না দেয়নি। মাথায় ওড়না দে। স্নেহা মনে মনে মুখ ভেঞ্চাল। মাথায় ওড়না দিয়ে বলল, হয়েছে। মাথা থেকে যেন ওড়না না পড়ে। মনে থাকবে যাবো না। ঠোঁটে এরকম ক্যাটকেটের রঙের লিপস্টিক লাগিয়েছিস কেন? স্নেহা হতাশ নিঃশ্বাস ফেলল। লিপস্টিক লাগায়নি সে, লিপগ্লস লাগিয়েছে। এই ছেলে লিপস্টিক আর লিপগ্লসের মধ্যে পার্থক্য বুঝে না, তার ভাবি কি টিকবে? টিস্যু থাকলে দাও মুছে ফেলি। শেহান বিরক্ত মুখে বেরিয়ে যেতে যেতে বলল, এসব আবর্জনা ঠোঁটে দেওয়ার আগে ভাবা উচিত ছিল। এখন দিয়ে ফেলে মুছবি কেন? বেরুনোর আগে স্নেহা স্নিগ্ধকে অনেকগুলো চুমু খেয়ে আদর করে দিল। রাতে পড়তে বসবে। সবগুলো হোমওয়ার্ক করবে। ছোট দাদির কাছে খাবে। বাবা না ফেরা পর্যন্ত বড় দাদুর ঘরে ঘুমবে। একটুও দুষ্টুমি করবে না। ফুপিন সকালেই চলে আসবে। স্নেহা বের হচ্ছে না দেখে শেহান বাইরে থেকে চেঁচিয়ে ডাকল, এই স্নেহার বাচ্চা, বেরোবি তুই? যাওয়ার ইচ্ছা না থাকলে বলে দে, আমি চলে যাই। ভাইয়ার ডাক পেয়ে স্নেহা দৌড়ে বেরিয়ে এলো। মাথা থেকে ওড়না পরে যেতে নিলে জিভ কামড়ে ওড়না টেনে তুলল। শেহান স্নেহাকে ইলাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। শুধু নামিয়ে দিয়ে চলে যায়নি, ইলাকে ডেকে এনে বলেছে, আজ রাতের জন্য আমার বোনের দায়িত্ব তোমার উপর। কাল সকালে সহিসালাম তো আমার বোন যদি আমাদের বাড়িতে না পৌঁছায় তাহলে তোমাকেও আর তোমার বাপ মা খুঁজে পাবে না। স্নেহা সেন্টি খেয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। একে পেটে নিয়ে বড়মা কোন খাবারটা খেয়েছিল যার কারণে ছেলে এমন ঘাটতারা হয়েছে। শেহানের হুমকি থামকিও খুব একটা কাজে দিল না। কারণ ইলা আজ রাতে তার আদরের বোনকে নাইট ক্লাবে নিয়ে যাবে। 1 মাস ধরে এই প্ল্যানই হচ্ছিল। স্নেহাকে যদিও বলা হয়েছিল ওদের সাথে কোন ছেলে আসবে না, কিন্তু সাহিল রেহান তাদের পিক করতে এলে স্নেহা বুঝতে পারল ছেলেরাও যাচ্ছে। স্নেহা তখন দনমনু করলে ইলা বোঝালো, ওরা সবাই তো আমাদের ফ্রেন্ড। একসাথে পড়ি। অচেনা কেউ তো না। কেন এমন করছিস? চল না দোস্ত। অনেক মজা হবে। কি আর করার? এসেছিল তো এজন্যই। এখন সে না গেলে প্ল্যান নষ্ট হবে। তাই রাজি হয়ে গেল। স্নেহা আগে কখনো নাইট ক্লাবে যায়নি। আসলে নাইট ক্লাব তো দূরের কথা, রাতের বেলা 2 ভাই ছাড়া একা বেরোনোর অভিজ্ঞতাই তার নেই। বড় ভাইয়া তুলনামূলক একটু নরম স্বভাবের, মাঝে মাঝে তাকে নিজের মতো চলাফেরার সুযোগ দেয়। কিন্তু ছোট ভাইয়া, সে ছাড় মতো সারাক্ষণ তার সঙ্গে লেগে থাকে। বডিগার্ড আর জেলারের মাঝামাঝি একটা ভূমিকা পালন করে।
আজও যদি জানতে পারত সে নাইট ক্লাবে যাবে তাহলে ঠ্যাং ভেঙে সারা জীবনের জন্য ঘরে বসিয়ে রাখত। ড্যাশ 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 ড্যাশ। তাজওয়ার ড্রাইভ করতে করতে বেকল দুইটার সাথে কথা বলছে। এদের সাথে কথা বললে তার মেজাজ ঠান্ডা রাখা কঠিন হয়ে যায়। দুইটাকেই খুন করে ফেলতে ইচ্ছে করে, শুধু মানবতার খাতিরে করে না। শেহান শিকদারের সাথে তোদের ভাবির কিসের বিজনেস খোঁজ নিয়েছিস? নিয়েছি ভাই। ভাবি যেই স্কুলে চাকরি করে শেহান শিকদারের ছেলে ওই স্কুলেই পড়ে। তাজওয়ার ঠোঁট কামড়ে হাসল, বিড়বিড় করে বলল, ইন্টারেস্টিং। ছেলের টিচারের সাথে প্রেম লীলা চালিয়ে যাচ্ছেন নেতা সাহেব। একটা গাড়ি প্রচণ্ড গতিতে তার গাড়িকে টেক ওভার করে গেল। তাজওয়ার সেদিকে তাকিয়ে বিশ্রী কয়েকটা গালি দিল। ফোনের ওপাশে মন্টু বোকার মতো বলল, এইবার কি ভুল করছি ভাই? তাজওয়ার তিক্ত মেজাজে বলল, ভুলের অভাব আছে তোদের। ভাবির উপর 24 ঘন্টা নজর রাখো। আমার হবু বউয়ের চক্কর তার শ্বশুরের শত্রুর সাথে চলে। শালার জীবন নাটক সিনেমা ফেইল। ড্যাশ 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 ড্যাশ। ক্লাবের ভেতরে ঢুকেই স্নেহার বুক থক করে উঠল। তীব্র আলোর ঝলকানি আর কান ফাটানো মিউজিকের শব্দে অস্বস্তি হতে লাগলো। আগে শুধু মুভিতে এমন দৃশ্য দেখেছে, বাস্তবে প্রথমবার দেখছে। এত ভিড়ের মাঝে দাঁড়িয়ে কেমন যেন শ্বাস বন্ধ হয়ে এলো। একদল মেয়ে হাসতে হাসতে তাকে পাশ কাটিয়ে নাচের ফ্লোরে চলে গেল। স্নেহা কিছুটা হকচকিয়ে সরে গেল। মেয়েগুলোর পরনের অতি ক্ষুদ্র বস্ত্র দেখে তার চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। ইলা তাকে টেনে কোণের দিকে সোফায় নিয়ে এলো। তাজওয়ার গ্লাস হাতে 4 হাত পা ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। তার সামনে দিয়েই একটু আগে পোল্ট্রির মুরগি টাইপ একটা মেয়েকে যেতে দেখেছে। বাকি মেয়েরা যেখানে অর্ধনগ্ন সেখানে এই মেয়ে মাথায় ঘোমটা দিয়ে এসেছে। ব্যাপারটা তার কাছে ইন্টারেস্টিং লেগেছে। সে ওভাবেই বসে থেকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আলো আধারির ভেতরেও মেয়েটার অস্বস্তি তার চোখে পড়ছে। মেয়েটা অস্বস্তিতে ওড়নার কোনা হাতে নিয়ে কোচলাচ্ছে। কৌতূহলী দৃষ্টি নিয়ে চারপাশে তাকাচ্ছে। অস্বস্তিকর কোন দৃশ্য দেখে ফেলে অপ্রস্তুত হচ্ছে। গ্লাসের কিনারে আঙুল বুলাতে বুলাতে তাজওয়ার এদিকেই তাকিয়ে রইল। এত ভিড়ের মাঝেও আজ তার দৃষ্টি বেহেঞ্জি টাইপের এই মেয়েটার উপর আটকেছে। স্নেহা তার ছেলে বন্ধুগুলোকে মদ খেতে দেখে চাপা গলায় ইলাকে বলল, ওরা কি খাচ্ছে ইলা? ইলা জানে স্নেহা কেমন প্রকৃতির মেয়ে। এই অতি ভদ্র ঘরকুনো ব্যাংটাকে যে কেন প্ল্যানে সামিল করেছিল। এরকম জায়গায় আসাটাই স্নেহার জন্য বিশাল চ্যালেঞ্জ। একে মদ খেতে বললে নিশ্চয় জ্ঞান হারাবে। ওরা যা খুশি খাক, আমি তো খাচ্ছি না। স্নেহা তারপরও বিষয়টা সহজে মেনে নিতে পারল না। মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠল। ওরা মদ খাচ্ছে, ছেলেরা একটু আধটু খাবেই। তুই ওদের দিকে দেখিস না। সামনে দেখ সবাই কত সুন্দর নাচছে। চল আমরাও যাই। স্নেহা চোখমুখ শক্ত করে রেখে বসে রইল। তার এখানে আসাই উচিত হয়নি। এখানে আসার পর বুঝতে পারছে কোন ভদ্রঘরের মেয়েরা কেন নাইট ক্লাবে আসে না। ছোট ভাইয়া যে তাকে শাসনের উপর রাখে ঠিকই করে, না হলে সে ও এসব মেয়েদের মতো হয়ে যেত। অবশ্য এত শাসনের মাঝে থেকেও তো আজ এসেছে। হঠাৎ সাহিল স্নেহাদের কাছে এলো। হাতে ধরা গ্লাস স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবি নাকি এক চুমুক? স্নেহা বিরক্তিতে নাকমুখ কুচকে বলল, তোরা খাচ্ছিস তো, তুইও টেস্ট করে দেখ। জীবনে সবকিছুরই একবার স্বাদ নিতে হয়। না, আমি ওসব ছাইপাশের টেস্টে নিতে চাই না। তোরাই খা। সাহিল টিটকারির সুরে বলল, তুই কি তাহলে বাড়িতে ভোমচং বুঝিয়ে নাইট ক্লাবে গরুর দুধ খেতে এসেছিস? স্নেহা এর সাথে তর্কে জড়াতে চাচ্ছে না, তাই বলল, আমি শুধু দেখতে এসেছি নাইট ক্লাব কেমন হয়, মানুষ নাইট ক্লাবে এসে কি করে। আহাগো শোনা, তুমি তো দেখি দুধের ধোয়া তুলসী পাতা। সতী সাবিত্রী নারী যে পর্দা করে নাইট ক্লাবে এসে মদকে গঙ্গাজল ভেবে কুলি করে। এবার স্নেহা রেগে গেল। তবে সে কিছু বলার আগেই ইলা বলল, বাদ দে না সাহিল। ও খেতে না চাইলে কেন জোর করছিস? জোর করলাম কখন? সাধারণ দরকার নেই। ও খাবে না। আচ্ছা বোন, না খাতোরা, আমরাই খাই। ডানদিকের সোফায় বসে তাজওয়ার নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল। মেয়েটার কণ্ঠস্বর তার কানে পরিষ্কারভাবে পৌঁছাচ্ছিল। এবং তাজওয়ার এটাও দেখল ছেলেটা কিভাবে অপমানিত হয়ে ফিরে গিয়ে কাউন্টার থেকে অরেঞ্জ জুস চেয়ে নিল। বন্ধুদের সাথে গিয়ে জুসের গ্লাসে কিছু মেশাল। তাজওয়ার হেসে উঠল। ছেলেটাকে তার পছন্দ হয়েছে। তার মতোই পাক্কা হারামি টাইপ ছেলে। স্নেহা এখানে বসে থাকতে এলেও ইলা এনজয় করতে এসেছে। তাই সে স্নেহাকে একা বসিয়ে রেখে ডান্স ফ্লোরে চলে গেল। স্নেহা ফোনের দিকে তাকিয়ে দেখল ছোট ভাইয়ার মেসেজ এসেছে। ওই স্নেহার বাচ্চা, আমার চোখের আড়াল হয়েছিস বলে ভাবিস না আমি তোকে দেখছি না। আমার 4টা চোখ, দুটো নিজের কাছে, বাকি দুটোকে তোর পেছনে লাগিয়ে রেখেছি। সুতরাং সাবধান। মেসেজ পড়ে স্নেহা হেসে ফেলল। এই পাগল মনে হয় তার চিন্তায় আজ সারা রাত ঘুমাবে না। একটু পরেই সাহিল একটা গ্লাস হাতে নিয়ে এসে স্নেহার দিকে ধরে বলল, দেখা, কি এটা?
জুস ভাই, তাজা কমলালেবুর রস। খা ধর। স্নেহা জুস মনে করেই খেল। তবে খাওয়ার একটু পরেই তার মাথা ঘুরতে শুরু করলো। চোখের সামনে সবকিছু ডাবল দেখছে। স্নেহা চোখ বন্ধ করে আবার খুলল। তবুও সবকিছু দুইটা করে দেখছে। জড়ানো গলায় সে বলল, কি খাইয়েছিস আমাকে? তুই একটু বড়িটরি মেশানো জুস। স্নেহা রেগে বলল, তোরা জানিস আমি ওসব খাই না। আজ না খেলে তো চলবে না বেবি। তুই খুশে থাকলে তোর চান্স কিভাবে নেব? এখন পুরোপুরি খুশে থাকবি না, আবার বেহুশও হবি না। সাহিল বন্ধুদের চোখে ইশারা করে কিছু বুঝাল। ওরা ইলাদের ব্যস্ত রাখল। সাহিল স্নেহার হাত ধরে কোথাও নিয়ে যেতে লাগলো। স্নেহা টলছে, নিজের পায়ে দাঁড়াতে পারছে না। তবুও এখনো তার এটুকু জ্ঞান আছে যার কারণে সে বুঝতে পারছে তার সাথে এরা খারাপ কিছু করবে। স্নেহা ধাক্কা দিয়ে সাহিলকে সরিয়ে দিতে চাইল, কিন্তু তার গায়ে পর্যাপ্ত শক্তি বাকি নেই। তাই চেষ্টা করেও সাহিলের থেকে নিজেকে ছাড়াতে পারল না। স্নেহা জড়ানো গলায় বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস সাহিল? তোকে আজ সুখের রাজ্যে নিয়ে যাব। স্নেহা সাহিলের হাতে চিমটি দেওয়ার চেষ্টা করে বলল, ছাড় আমাকে। আমার ভাইয়েরা জানতে পারলে তোকে জীবিত কবর দিবে। তোর ভাইয়েরা জানতে জানতে তাদের একমাত্র আদরের বোন তাদের পুরো বংশের মুখে চুনকালি মাখিয়ে দিবে। স্নেহার এখনো বোধশক্তি কাজ করছে। কান্না পেয়ে গেল তার। রুদ্ধ গলায় বলল, তোরা আমার ফ্রেন্ড সাহিল, আমার সাথে কেন এমন করছিস? আমি তো তোদের বিশ্বাস করে এখানে এসেছিলাম। সাহিল বিরক্তিতে চক্রান্ত শব্দ করে বলল, তোর বিশ্বাসের মাইরে বাপ। তোর ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে 3 দিন ডান কানে কিছু শুনিনি। অথচ সেবার আমার কোন খারাপ উদ্দেশ্য ছিল না। আজ তোর ভাই কোথায়? বোনকে বাঁচাতে আসবে না। সাহিল জুসের সাথে কি মিশিয়েছে স্নেহার জানা নেই, তবে ওই জিনিস কাজ করা শুরু করে দিয়েছে। স্নেহা এখন আর কিছুই ভাবতে পারছে না। হ্যালো ব্রাদার। সাহিল স্নেহাকে টেনে নিয়ে যেতে ব্যস্ত। তাই পেছনে থেকে আসা কণ্ঠস্বরটাকে পাত্তা দিল না। মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ ব্রো? এবার সাহিল ফিরে তাকালো। তার থেকেও 1 হাত লম্বা একটা লোক বুক চওড়া করে দাঁড়িয়ে আছে। লোকটার মুখে অবশ্য হাসি লেগে আছে। তাজওয়ার মেয়েটার দিকে ইশারা করে জানতে চাইল, গার্লফ্রেন্ড? তা জেনে তোর কাজ কি? নিজের চরকায় তেল দে শালা। তাজওয়ারের হাসি চওড়া হলো। শালা বলে যখন সম্বোধন করলে তখন তোমার বোনটাকে দিয়ে যাও। অচেনা এই লোকটা কেন বাড়তি ঝামেলা করছে? স্নেহা নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। পড়ে যেতে চাচ্ছে সে। সাহিল রেগে গিয়ে বলল, চরে গেছে নাকি তোর শালা? অযথা গ্যাঞ্জাম করতে এলে সাইজ করে ফেলবো। তাজওয়ার ভ্রু উঁচিয়ে বলল, ও তাই নাকি? সাহিল খেপে গিয়ে তাজওয়ারকে মারতে এলে তাজওয়ার বেশি কিছু করল না। শুধু সাহিলের হাত ধরে হালকা করে মুছে দিল। এতেই সাহিলের মুখ থেকে গালি বেরিয়ে গেছে। মাগির বাচ্চা। এই এক গালি তাজওয়ারের মাথা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাপ তুলে 3টা গালি দেওয়ার পর হয়তো তার গায়ে লাগত, কিন্তু তার মৃত মাকে তুলে গালি দেওয়ার পর সাহিলের অবস্থা বেহাল করতে তাজওয়ারের বেশি সময় লাগলো না। ইতিমধ্যে মিউজিক থেমে গেছে। সবাই আতঙ্কিত হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তাজওয়ার সাহিলের বুকের উপর বসে একের পর এক ঘুষি মেরে যাচ্ছে। স্নেহা দাঁড়িয়ে থাকতে না পেরে ওদের পাশেই বসে পড়েছে। পিটপিট চোখে ওদেরকে দেখছে, তবে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সাহিলের 3 জন বন্ধু ছুটে এসে তাজওয়ারকে থামাতে চাইলে তাজওয়ার ওদেরও মারতে লাগলো। গন্ডগোলটা একেবারে ক্লাব জুড়ে ছড়িয়ে গেল। টেবিল উল্টে গেল, কাঁচ ভাঙল, আশেপাশের লোকজন আতঙ্কে দূরে সরে দাঁড়ালো। তাজওয়ার একদিকে সাহিলকে চেপে ধরে রেখেছে, অন্যদিকে তাকে থামানোর জন্য ছুটে আসা গার্ডগুলোকে আটকাচ্ছে। তার হিংস্রতা দেখে ক্লাবের ম্যানেজার সামনে যেতে ভয় পেয়ে পুলিশকে কল করল। পুলিশ আসবে শুনেই মৌ ইলাকে যাওয়ার জন্য টানতে লাগলো। ইলা বলল, স্নেহা ওখানে বসে আছে, ওকে রেখে চলে যাব। এখন ওর কথা ভাবতে গেলে আমাদের বাবা মা জেনে যাবে আমরা নাইট ক্লাবে এসেছি। চল ইলা, দোহাই লাগে তোর। স্নেহাকে না নিয়ে কিভাবে যাব মৌ? মৌ চেঁচিয়ে উঠল, এখন তোর নিজের কথা আগে ভাবা উচিত ইলা। সাহিল আমাদের বন্ধু, ঝামেলাটা ওর সাথে হয়েছে। পুলিশ এলে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকেও থানায় নিয়ে যাবে। ওখানে আমাদের পরিবারকেও খবর দেওয়া হতে পারে। স্নেহা কি এখন এই পরিস্থিতিতে আছে তুই ওকে নিয়ে যাবি? দেখ, ও নিজের পায়ে দাঁড়াতেই পারছে না। মৌয়ের কথাগুলো ভুল না। ইলা স্নেহাকে রেখেই স্বার্থপরের মতো চলে গেল। পুলিশ এসে তাজওয়ারকে দেখে তাকে কিছুই বলল না। সাহিলকে ধরে নিয়ে গেল। পুলিশ চলে গেলে তাজওয়ারের চোখ মেয়েটার উপর পড়ল। এই মেয়ে বসে বসে পিটপিট চোখে তাকেই দেখছে। তাজওয়ার আশেপাশে তাকিয়ে এক বান্ধবীদের খুঁজল। একটাকেও দেখতে না পেয়ে হাসল। বান্ধবীকে রেখেই পালিয়েছে। এজন্যই বলে বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। ক্লাবের যা যা ক্ষয়ক্ষতি হয়েছে তাজওয়ার তার জন্য ক্ষতিপূরণ দিল। যদিও ম্যানেজার টাকা নিতে ভয় পাচ্ছিল। তাজওয়ার বলল, ভালো মানুষই দেখিয়ে দিতে চাচ্ছি, নিতে মন না চাইলে পকেট ঢোকাচ্ছি। ম্যানেজার টাকা নিল।
তাজওয়ার বেরিয়ে আসার সময় ভয়ে ভয় বলল, স্যার এই মেয়েটা কি আপনার সাথে এসেছে? তাজওয়ার স্নেহার দিকে তাকালো। যার জন্য এত কাহিনী ঘটে গেছে তারই এখনো হুঁশ নেই। তাজওয়ার বলল, এই মেয়ে আমার সাথে আসেনি। সেই ক্লাব থেকে বেরিয়ে এসেও কি মনে করে আবার ফিরে গেল। বসা থেকে স্নেহাকে টেনে দাঁড় করাল। টানতে টানতে ক্লাব থেকে বের করে নিয়ে এলো। ম্যানেজার হতভম্ব চোখে তাকিয়ে আছে। একটু আগেই না বলল উনার সাথে আসেনি। তাজওয়ার জানেন না এই পোল্ট্রির মুরগিকে সে কেন সাথে নিয়ে এসেছে। ওখানেই পড়ে থাকত। তাজওয়ারের মুঠোর ভেতর স্নেহার হাত। স্নেহা তাজওয়ারের হাতে চিমটি দিয়ে বলল, ছোট ভাইয়া আমার হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি। স্নেহা তাজওয়ারকে সেখান ভাবছে। ছোট ভাইয়া ডাক শুনে তাজওয়ার কপাল কুঁচকে তাকালো। ছোট ভাইয়াটাকে? আমি। স্নেহা উপরনিচ মাথা দুলিয়ে বলল, হুম, আমি তোমার ছোট ভাই না মাতাল মেয়ে। তাহলে কে তুমি? তাজওয়ার খান। স্নেহা এখন পুরোপুরি নেশার ঘরে আছে। তা না হলে সে কখনো অচেনা এই লোকটার সাথে যেত না। স্নেহা আবার বলল, হাতে ব্যথা পাচ্ছি তো। তাজওয়ার হাত ঢিল করে জিজ্ঞেস করল, এদের সাথে কেন এসেছিলে? স্নেহা টলতে টলতে সোজা রাস্তা ছেড়ে ঘাসে নেমে যাচ্ছে। প্রশ্নের জবাব না পেয়ে তাজওয়ার শক্ত গলায় বলল, প্রশ্নের জবাব দাও মেয়ে, ওরা আমার বন্ধু। তাজওয়ার তাচ্ছিল্য করে বলল, দেখতেই তো পাচ্ছি কেমন বন্ধু। সুযোগ পেয়ে বিছানা গরম করার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। স্নেহা এখনো বিড়বিড় করছে, ওরা আমার বন্ধু। খারাপ কথাটা বলতে গিয়েও গিলে ফেলল তাজওয়ার। ছেলেরা কখনো কোন মেয়েকে বন্ধুর চোখে দেখে না, হয় তাদের দৃষ্টিতে ভালোবাসা থাকে, আর নয়তো লালসা। আজকাল তো আবার ভালোবাসা বিলুপ্ত বস্তু। ওসব বন্ধুর নামী ছেলেগুলোর থেকে দূরে থাকবে। আপনিও তো ছেলে। তাজওয়ার কপাল কুঁচকে তাকালো। এই মেয়ে মাতাল হলেও তালে ঠিক আছে। আমি তোমার বন্ধু না, তাই তোমার জন্য ভালোবাসার লালসা কোনোটাই নেই। আর তুমি আমার টাইপের না, তোমার মতো খরগোশ প্রকৃতির মেয়েকে দিয়ে আমার লালসা মিটবে না। আই লাইক জংলি ক্যাট। বুঝেছ মেয়ে? হঠাৎ স্নেহা দাঁড়িয়ে পড়ে বলল, আমি হাঁটতে পারছি না। তাজওয়ার লম্বা দম ফেলে মেয়েটার দিকে তাকালো। একের সাথে এনে এখন পস্তাচ্ছে। মেয়ে মানুষের নাটকের শেষ নেই এটা তো জানাই ছিল। তারপরও কেন সেদে এই আপদকে ঘাড়ে তুলতে গেল? এখন কি আমাকে তোমায় কোলে নিতে বলছো? স্নেহা ক্ষীণ গলায় গাল ফুলিয়ে বলল, আমি হাঁটতে পারছি না। স্নেহা বসে পড়তে চাইল। তার হাত তাজওয়ারের হাতে ধরা দেখে বসতে পারল না। আমি বসবো। তাজওয়ার হাত ছেড়ে দিল। স্নেহা অন্ধকার রাতের ল্যাম্পপোস্টর আলোয় মাঝ রাস্তায় বসে আছে। বসেছ, এবার উঠো। স্নেহা শুনল না। বসে বসেই ঢুলছে সে। তাজওয়ার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বিরক্ত চোখে কতক্ষণ মেয়েটাকে দেখল। আমি কিন্তু তোমাকে ফেলে চলে যাব। স্নেহা এবারও জবাব দিল না। তাজওয়ার চাইলেই চলে যেতে পারে, কিন্তু আজ তার ভেতরের মানবতা খেলা দিয়ে উঠেছে। তাই তো একে ফেলে চলে যাচ্ছে না। শালা, ভালো মানুষ তো হইনি, পুরোপুরি খারাপ মানুষও হতে পারলাম না। চলবে।